ওকে, আচ্ছা, সাদিক আমাকে দুইটা প্রশ্ন করছে। একটা হচ্ছে যে অসমোটিক লার্নিং কিংবা অসমোটিক কমিউনিকেশন কাকে বলে? শব্দটা সবাই আগে পাইছেন? শব্দটা বোধহয় আমি বলেছিলাম, বোধহয় বলছি কিনা ভুলে গেছি। এটা অ্যাজাইল থেকে আসছে ধারণাটা। এটা আসলে কমিউনিকেশনের একটা শব্দ। অসমোটিক কমিউনিকেশন বলে কিংবা লার্নিং বা এরকম কিছু আর কি। অসমোটিক কমিউনিকেশন তার মানে হচ্ছে এটাকে যে আমরা উদ্ভিদ বিদ্যা নাকি সে পড়ছিল ব্যাপন প্রক্রিয়া। হ্যাঁ, যখন আসলে দুইটা মানুষ কাছাকাছি থাকে, ওই আমাদের মানে মানুষ যখন দূরে দূরে থাকে তখন কি কমিউনিকেশনটা খুব সমস্যা হয় না? কিন্তু মানুষ দুটো যদি কাছাকাছি থাকে, খুব কাছাকাছি, তাহলে কিন্তু হ্যাঁ আপনাকে সে কিছু বলে নাই, কিন্তু অনেক ক্ষেত্রে কমিউনিকেশন হয়ে যায়, তাই না? যে এরকম যদি কমিউনিকেশনের চিহ্ন আঁকি, ওয়েভ, তো কাছাকাছি থাকলে কিন্তু একটা একটাকে আসলে অটোমেটিকলি আপনি কিছু ইনফরমেশন বা কমিউনিকেশন শেয়ার হয়ে যায় বডি ল্যাঙ্গুয়েজ থেকে। তারপর সে হয়তো আরেকজনের সাথে কথা বলতেছে, সেখান থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। তো এটাকে বলা হয় অসমোটিক কমিউনিকেশন। তার মানে আপনাকে ডাইরেক্ট বলে নাই, হয় কি অফিসে যখন আমরা একটা লোকেশনে থাকি তখন কি হয়, মানে আমরা ওভার হেয়ার করি না, যে একজন আরেকজনের সাথে কথা বলছে। যেমন আমি একটা মানে একটা সার্ভারে মানে একটা কোড লিখতেছি, লেখার পরে প্রোডাকশন সার্ভারে এটাকে আপ করব। এই সময় দুইজন পাশাপাশি কথা বলতেছে যে আমি তো এখন প্রোডাকশন সার্ভারে একটা ইয়ে করছি, ওটা আমি এখন প্রোডাকশন সার্ভারটা রিস্টার্ট দিছি, এটা আধা ঘন্টা পরে আপ হবে, বা ডেভেলপমেন্ট সার্ভার ধরে আপ হবে আধা ঘন্টা পরে। আপনি এটা শুনলেন, আপনাকে তো বলে নাই, কিন্তু আপনি এদিকে আবার রেডি ছিলেন যে এখন আপনি ডেভেলপমেন্ট সার্ভারে আপনার কোডিংটা যেটা লিখছেন আপ করবেন। এখন যদি যেহেতু আপনি শুনলেন, তাহলে আপনি কি করবেন? আপনি আধা ঘন্টা পরে কিন্তু কাজটা করবেন। এই যে এইটাকে বলা হয় অসমোটিক কমিউনিকেশন। যখন আমরা মনে আছে অ্যাজাইল টিম কোথায় বসে? কোলোকেটেড, তাই না? অ্যাজাইল টিমের এক্সপেকটেশন হচ্ছে কোলোকেশন, কোলোকেটেড। কোলোকেটেড হলে এই যে নলেজ শেয়ারিং এর কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, যে আপনি না চাইলে কিন্তু অনেক নলেজ আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অসমোটিক কমিউনিকেশন, অসমোটিক লার্নিং। যার একটা সাদিক প্রশ্ন করছে সেটা হচ্ছে যে শেয়ার্ড আওয়ার। হ্যাঁ, ভার্চুয়াল টিম যখন কাজ করবে শেয়ার্ড আওয়ার্স, তার মানে আমাদের মিটিংটা সকাল 9টা থেকে 9:30 হবে। তার মানে এই আওয়ারটা হচ্ছে শেয়ার্ড আওয়ার, সবাই ওই সময়টা মিটিং এর জন্য অ্যালোকেট করে রাখবে। দিস ইজ শেয়ার্ড ফর টিম। এটা আমার ইন্ডিভিজুয়াল কাজের সময় না, এটা আমি সবার সাথে বসে মিটিংটা করব, সেটা হচ্ছে শেয়ার্ড আওয়ার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? গত ক্লাসে আমরা যা করলাম, গত ক্লাসে আমরা বোধহয় 3টা টপিক পড়েছি। আজকে আরো 3টা টপিক পড়লে আমাদের লেসন 1টা শেষ হয়ে যাবে। আমরা কিন্তু পিপল নিয়ে পড়াশোনা করছি, তাই না? পিপল নিয়ে প্রথম যে টপিকটা পড়ছি, লেসনটা বা মডিউলটা, সেটার নাম কি? Creating a high performing team. Right, creating a high performing team. All right. So আমরা এখন সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। অলরাইট, সো আমি আমার কি স্ক্রিন শেয়ার করা আছে না? জি ভাই, দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশন স্লাইড? হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। ও, এখনো হোয়াইট বোর্ড আছে, তাহলে এটা ক্লোজ করতে হবে। অলরাইট, সো আমরা ডিফাইন গ্রাউন্ড রুল পড়েছিলাম। এগুলো কিন্তু খুব ছোট ছোট চ্যাপ্টার, জাস্ট কনসেপ্টটা জানা দরকার। আর প্রতিটা চ্যাপ্টার থেকে 2-3টা করে প্রশ্ন আসবে, এবং খুবই সহজ এবং ছোট চ্যাপ্টার, সব সফট স্কিলের চ্যাপ্টার। নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্টস আমরা পড়েছি, সেখান থেকে অবশ্যই 2-3টা প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে আমরা পড়েছিলাম লাস্টের টপিকটা কি পড়েছিলাম, এম্পাওয়ার টিম মেম্বারস এন্ড স্টেক হোল্ডার, সেটাও পড়ছি। এটাও কিন্তু এম্পাওয়ারমেন্টটা আসছে, এবং আমরা এখন কিন্তু এম্পাওয়ারমেন্ট করতে চাচ্ছি টিমকে, স্পেশালি অ্যাজাইল সেলফ অর্গানাইজিং টিম, যেখানে এম্পাওয়ারমেন্ট। বইয়ের শুরুতে যে এনাবলার্স থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে, এনাবলার্স মানেটা কি আসলে? চ্যাপ্টারের শুরুতেই এনাবলার্স থাকে, তারপরে থাকে হচ্ছে আউটপুট নাকি ডেলিভারেবলস। হ্যাঁ, আউটপুট আর ডেলিভারেবলস, তো আউটপুট বা ডেলিভারেবলস এবং টুলস টেকনিক আর কি, সেটা কিন্তু প্রতিটা সেকশনে আছে, যেটা ডেলিভারেবলস এন্ড টুলস।
হ্যাঁ, তার আগে আছে এনাবলার্স বলে একটা টার্ম আছে। হ্যাঁ, আপনারা দেখেন এটা সবাই বুঝতে পেরেছেন কিনা, স্টুডেন্ট ম্যানুয়ালে সাদিক যে প্রশ্নটা করছে যে আমরা ক্রিয়েটিং এবং হাই পারফর্মিং টিমে আছি এবং ধরেন এখন শুরু করতেছি এম্পাওয়ার টিম মেম্বারস এন্ড স্টেক হোল্ডার্স, এটা শেষ করেছি, আজকে করবো এটা ট্রেন টিম মেম্বারস এন্ড স্টেক হোল্ডার্স। সো প্রেজেন্টেশন স্লাইডের সাথে কিন্তু স্টুডেন্ট ম্যানুয়াল একদম কানেক্টেড, 1-to-1 ম্যাপিং আছে আর কি। সো এবং এই যে এখানে যত এই যে টাইটেল পাচ্ছেন সব টাইটেলের একটা মিনিমাম একটা বা দুইটা প্রেজেন্টেশন স্লাইড আছে আমাদের প্রেজেন্টেশন স্লাইডে। সো এখানে আমরা কি দেখছি, এখানে দেখেন শুরুতে আছে কি এনাবলার্স, ডেলিভারেবলস এন্ড টুলস। এই টুলসটা কিন্তু অলরেডি প্রেজেন্টেশন স্লাইডে আছে, এই যে এখানে, এই যে এটা, ঠিক আছে, ডেলিভারেবলস এন্ড টুলস। বাম সাইডটা হচ্ছে ডেলিভারেবলস আর ডান সাইডটা হচ্ছে টুলস। আর উপরে দেখেন একটা জিনিস আছে এনাবলার্স। এখানে একটা রেফারেন্স আছে ইসিও। ইসিও মানে মনে আছে কারো? ইসিও এক্সাম কন্টেন্ট আউটলাইন। হ্যাঁ, আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের পরীক্ষার পুরো সিলেবাসটা হচ্ছে ইসি এর উপর বেস করে পরীক্ষা হবে, এবং স্টুডেন্ট ম্যানুয়াল, তারপরে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর স্লাইড, সবগুলো কিন্তু ইসি এর উপর বেস করে লেখা। তাহলে এই যে টপিকটা পড়তেছি আমরা ট্রেন টিম মেম্বারস এন্ড স্টেক হোল্ডার্স, এটা আসলে ইসিওর কোন কোন এনাবলারকে টাচ করছে, ডিসকাস করছে, সেটা কিন্তু এখানে বলা আছে। এখানে 5টা এনাবলারকে ডিসকাস করছে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না যে এই 5টা এনাবলার কি, কিন্তু আসলে ইসিওর সাথে ট্যাগটা দেখাচ্ছে এখানে। কারণ মনে আছে যে আমাদের ইসিও তে কয়টা ডোমেইনে পরীক্ষা হবে? সবার উপরে কি ছিল? ডোমেইন, তাই না? ডোমেইনের মধ্যে কি ছিল? পিপল, প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্ট। মনে আছে তো? আমি দেখাইছিলাম যে পিপল ডোমেইনকে 1 নম্বর দেখানো হচ্ছিল, আর প্রসেস ডোমেইনকে 2 আর বিজনেস এনভায়রনমেন্টকে 3। এবং প্রতিটা ডোমেইনের আন্ডারে কিন্তু কি আছে? মনে আছে কি ছিল? ডোমেইনের আন্ডারে টাস্ক ছিল। টাস্ক মানে কি? টাস্ক মানে হচ্ছে রেসপন্সিবিলিটি অফ দ্য প্রজেক্ট ম্যানেজার ইন দিস পার্টিকুলার ডোমেইন। তার মানে পিপল রিলেটেড কি কি টাস্ক আছে প্রজেক্ট ম্যানেজারের কাছে এক্সপেক্ট করা হচ্ছে। আর তার নিচে প্রতিটা টাস্কের আন্ডারে আসে এনাবলার্স। এনাবলার মানে হচ্ছে কি কি অ্যাকশন, মানে ফর এক্সাম্পল প্রতিটা টাস্কের এগেইনস্টে 4টা-5টা করে এনাবলার্স আছে। তার মানে আমি যখন এই টাস্কটা করব তখন আসলে কোন কোন এনাবলার আমাকে হেল্প করবে এই কাজটা ঠিকমতো করার জন্য। তার কিছু এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো আসলে আইডেন্টিফাই করা সম্ভব না। এক্সাম্পল হিসেবে ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে। কথাটা আমরা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি একটু ইয়াটা করি, ওই যে আসলে রেফারেন্স ম্যাটেরিয়ালে ইসিও এক্সাম কন্টেন্ট আউটলাইন আমরা তো দেখিয়েছিলাম, আবার একটু দেখাই। এই যে এক্সাম কন্টেন্ট আউটলাইন, পিএমপি এক্সামের সিলেবাস এখানে লেখা আছে। সো এখানে এই যে দেখেন যে ডোমেন, যে আমরা প্রথমে বললাম ডোমেন, টাস্ক এবং এনাবলার্স, ঠিক আছে। সো এটা সিলেবাস হচ্ছে আমাদের 3টা ডোমেইনে পরীক্ষা হবে, পিপল, প্রসেস এবং হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। পিপল থেকে এত%, প্রসেস থেকে এত% এবং বিজনেস এনভায়রনমেন্ট থেকে এত%, এটাকে বলা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। এর পরের পেজে ডোমেইন, টাস্ক এবং এনাবলার রিলেশনশিপ দেখানো হয়েছে। তার মানে এক একটা ডোমেইনে টাস্ক আছে। টাস্ক মানে হচ্ছে রেসপন্সিবিলিটি অফ দ্য প্রজেক্ট ম্যানেজার এই পার্টিকুলার ডোমেইনে এফিশিয়েন্টলি এবং এফিক্টিভলি প্রজেক্ট ম্যানেজ করার জন্য কি কি টাস্ক করতে হবে। আর এক একটা টাস্কের আন্ডারে এনাবলার্স আছে। এনাবলার্স মানে হচ্ছে অ্যাকশন আইটেমস যেগুলো এই টাস্কের আন্ডারে করা উচিত। এখন দেখেন এখানে আসি, এই যে প্রথম টাস্কটা কি? ম্যানেজ কনফ্লিক্ট। এটা কোন ডোমেইনে আছে? 1 নম্বর ডোমেইনে। টাস্ক কত? 1। তাহলে এটা কিভাবে লেখা যায়? এটাকে আমি যদি লিখি এইভাবে, এই যে এটাকে যদি এইভাবে লিখি, খেয়াল করেন তো, এটাকে এইভাবে লেখা যাবে না। প্রথমটাকে 1.1.1, পরের নাম্বারটা কি লিখতে পারবো? 1.1.2, আর পরেরটা হচ্ছে 1.1.3। তার মানে টাস্ক হচ্ছে পিপল রিলেটেড অনেকগুলো কাজ আছে। কয়টা আছে? 14টা কাজ আছে, 14 টাস্ক। সবাই শুনতেছেন তো না? জি ভাইয়া শুনছি। 14টা টাস্ক আছে, 14। এখানে 6টা আছে, পরের পেজে আরো আছে। সো প্রতিটা টাস্কের কিন্তু একটা আইডিয়া আমরা বলতে পারি। 1 ডোমেইন হচ্ছে 1, টাস্ক হচ্ছে 1, আর এনাবলার হচ্ছে 1 2 3। এইভাবে এখানে কয়টা আছে?
এই যে 12টা এবং টোটাল 14টা 14। এই যে টাস্কের নামগুলো দেখছেন, এই পুরো 14টা টাস্কই কিন্তু পিপল ডোমেইনে স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। বুঝতে পেরেছি? আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে যে পিপলের দুইটা লেসন 1 এবং লেসন 4, সেখানে টোটাল দেখবেন 14 টপিক আছে। প্রতিটা টপিক হচ্ছে টাস্কের সাথে অ্যালাইন করা, 14 টপিকস। আর এখন দেখেন, যেমন আমরা একটা ফর এক্সাম্পল একটা বুঝে নেই যে স্টুডেন্ট ম্যানুয়ালে কি আছে। দেখেন আমরা আজকে কি করতেছি, ট্রেনিং দ্য টিম এন্ড স্টেকহোল্ডার্স। সেখানে কি কি এনাবলস আছে দেখেন, ডিটারমাইন রিকোয়ার্ড কম্পিটেন্সিস এন্ড এলিমেন্টস অফ ট্রেনিং। আমরা যে ট্রেনিং দেব আগে তো ডিটারমাইন করতে হবে যে আমাদের গ্যাপটা কোথায় আছে, কি কি কম্পিটেন্সি গ্যাপ আছে। তো এই পয়েন্টটা কোথায় আছে, ইসিওর 1.5.1, তার মানে কি বলুন তো, এটা মানে কি? তার মানে টাস্ক নাম্বার হলো 5 আর টাস্ক এনাবলার নাম্বার নাম্বার 5, এনাবলার নাম্বার 1, আর one. প্রথম একটাই কি বোঝায়? পিপল ডোমেইন। হ্যাঁ, ডোমেইনটা হচ্ছে পিপল পিপল। তাহলে আমরা চলেন দেখি এটা আসলে সে জায়গায় আছে কিনা। আমি ইয়াতে আসি আবার, যেখানে তাহলে পিপলে আছি আমরা। পিপল হচ্ছে এক ডোমেইন, 5 টাস্ক কি এই দেখেন, এনশিওর টিম মেম্বারস স্টেকহোল্ডারস আর অ্যাডিকুয়েটলি ট্রেন। এবার প্রথমটা কি, ডিটারমাইন রিকোয়ার্ড কম্পিটেন্সিস এন্ড এলিমেন্টস অফ ট্রেনিং। তাহলে এটা কি পাচ্ছে 1.5.1। বুঝতে পেরেছি? তো এখানে যতগুলো টাস্ক আছে এবং এনাবলার্স আছে সবগুলোরই হ্যাঁ স্টুডেন্ট ম্যানুয়ালে ম্যাপ আছে, কোন টপিকে কোন চ্যাপ্টারে আমরা কি করতেছি। তো সেইটাই আসলে এই এনাবলারটা। বুঝতে পেরেছো? ইয়া ওয়াই সবাই বুঝতে পেরেছি আমরা? থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এখানে আসলে পিএমআই যে সব কভার করছে এক্সাম কন্টেন্ট আউটলাইনে স্টুডেন্ট ম্যানুয়ালে, সেটি আসলে রিপ্রেজেন্ট করছে। রেজা, ইসিও মানে কি জানি? ইসিও এক্সাম কন্টেন্ট আউটলাইন। ও আচ্ছা, সরি। ঠিক আছে, সরি কেন? ওকে, তাহলে আসেন আমরা এটা একটু ইয়াতে যাই, প্রেজেন্টেশন মোডে যাই। সো আমরা আছি হচ্ছে আমাদের স্টেকহোল্ডারকে ট্রেন আপ করতে হবে, রাইট? খুবই ইম্পর্টেন্ট। ট্রেন টিম মেম্বারস এন্ড স্টেকহোল্ডার্স। কেন ট্রেনিং দেব? আমাদের টিম মেম্বারদেরকে কেন ট্রেনিং দেব? কারণ কি? কম্পিটেন্সি বাড়ানোর জন্য। হ্যাঁ, মানে আমরা যে প্রজেক্টটা করছি সেটার স্কিল সেটআপে গ্যাপ থাকতে পারে আমাদের, তাই না? আপনার টিমের থাকবে এরকম না, আপনার টিমের মধ্যে একটা গ্যাপ আছে বা হ্যাঁ আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে সেটার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হয়, আমাদের বাংলাদেশে একটা শব্দ ইউজ করি না, ট্রেনিং নিডস অ্যানালাইসিস, বা অনেকে ইউজ করে ট্রেনিং গ্যাপ অ্যানালাইসিস। তার মানে আমার প্রজেক্টের ডেলিভারি দেওয়ার জন্য যে স্কিল লাগবে আমার টিমে সেটা আছে কিনা, যদি না থাকে সেই গ্যাপটা আমরা কিভাবে ফিল আপ করবো, সেখান থেকে তো ট্রেনিংটা আসতেছে। তাহলে ট্রেনিং টিম মেম্বার্স ইজ গুড, বাট এটা কি মিন করে? ট্রেনিং স্টেকহোল্ডারকে ট্রেন আপ করা, এটা কেন দরকার? স্টেকহোল্ডার মানে কি? যারা মানে প্রজেক্টের কোর টিম না, বাইরে, ধরেন কাস্টমার, এন্ড ইউজার, সবাই। ডেলিভারেবলস বা যে আউটপুটটা আসবে ওইটা ইউজের জন্য। হ্যাঁ, মানে মেইন কারণ হচ্ছে এটা যে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি, প্রোডাক্ট বা সার্ভিস, এটা তো আসলে অপারেশন শেষ হওয়ার পর আমি আর থাকবো না। এটা তো হ্যান্ডেল করবো অপারেশন টিম কিংবা কাস্টমার কিংবা এন্ড ইউজার। তারা যদি যথেষ্ট পরিমাণে ট্রেন্ড আপ না হয়, তাদের যদি ক্যাপাসিটি বিল্ডিং না হয়, তাহলে তো প্রজেক্টের ভ্যালু বেনিফিট কিছু অ্যাচিভ হবে। এরকম অনেক প্রজেক্ট হয় আমাদের, মানে দেখা যায় আমরা অনেক কাজ করি কিন্তু এন্ড ইউজার ইজ নট রেডি, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা হয় নাই, ফলে কিন্তু অনেক টাকা দিয়ে অনেক কিছু নেওয়ার পরে ওটা কিন্তু ইউজ হয় না, নষ্ট হয়ে যায়। তো সেটা আসলে এখানে বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে, যদি অ্যাজাইল টিমে মনে আছে অ্যাজাইল কোচের কাজ কি? সে শুধু টিমকে ট্রেনিং করাবে, কোচিং করবে এরকম না, অ্যাজাইলের ভ্যালু, প্রিন্সিপাল এবং অ্যাজাইলের গুড থিংস গুলো যাতে পুরো অর্গানাইজেশনে ডিসিমিনেট হয়, মাইন্ডসেট তৈরি হয়, কালচারাল শিফট হয়, এই জন্য কিন্তু সে সিনিয়র থেকে শুরু করে তার পিয়ার্স, হ্যাঁ সবাইকে আসার চেষ্টা করবে কিভাবে রিলেশনশিপের থ্রুতে বা ট্রেনিং এর থ্রুতে, হ্যাঁ বা যে কোনো ভাবে যাতে এটাকে শেয়ার করা যায়। তো সেটাও একটা দায়িত্ব। অলরাইট, সো ছোট টপিক, হ্যাঁ ছোট টপিক। যারা কেউ এখানে আছেন যারা ট্রেনিং ম্যানেজ করেছেন, কোন একটা প্রজেক্টের বা কোন একটা অপারেশনের ট্রেনিং ম্যানেজ করেছি, স্টার্ট মনে করেছেন নাকি? ট্রেনিং অ্যারেঞ্জ করা, ট্রেনিং ম্যানেজ করা। হ্যাঁ ভাইয়া করেছি। তো যাদের এক্সপেরিয়েন্স আছে, হ্যাঁ বলেন। রেজা, আমিও আমার প্রজেক্টেরটা মোটামুটি দাঁড় করাইছি আর কি। আচ্ছা, ঠিক আছে।
তবে So, এখানে তোমাদের কিন্তু- মতো এত মেথডিক্যাল না আর কি। আমাকে সামনে করতে হবে তো। সো দেখেন তাহলে আমাদের এটা হেল্প হবে আর কি এখানে কি বলেছে। সো এখানে একটা আইডিয়া কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনারা এটা খুব ভালো করেন যারা সরকারি জায়গাতে আছেন, যে আপনারা কিন্তু ট্রেনিং প্ল্যানটা আগে খুব ভালো মতো করে ফেলেন, কারণ বাজেটে না দিলে আপনি পরে আর এটা পাবেন না বাজেট। কিন্তু প্রাইভেট সেক্টরে দেখা যায় অনেক সময় লোকজন ফোকাস হয় না যে ট্রেনিংটা কি কি লাগবে, আমার ফোকাস হয় না, পরে কিন্তু প্রজেক্ট থেকে এই ট্রেনিং বের করা কোয়াইট ইম্পসিবল হয়ে যায়, কারণ একটা বাজেট থাকে না, বাজেট লিমিট থাকে। সেটার বাইরে তো আপনি প্রজেক্ট টিম যখন কোনো ট্রেনিং চাচ্ছে বাইরে যাবে, হ্যাঁ বাইরে হয়তো কোনো ট্রেনিং নিবে বা এক্সপ্লোরেশনের জন্য যাবে, এটা কোয়াইট ইম্পসিবল। সো এটা যদি আগেই করতে পারি আমরা প্ল্যানটা, তাহলে কিন্তু আসলে গুড। তার জন্য কিন্তু আমরা এখানেই পড়তেছি, এবং মনে আছে আমরা যে প্রথম টপিকটা পড়েছিলাম বিল্ড এ টিম, সেখানে হিউম্যান রিসোর্স প্ল্যান তৈরি করার একটা কিন্তু আইটেম ছিল যে ট্রেনিং, আপনার টিমের কি কি ট্রেনিং নিডস লাগবে সেটা আইডেন্টিফাই করা এবং সেটা প্ল্যান করা। সো সেইটা কেউ যদি মিস করেন তাহলে এটা কিন্তু পরে এটাকে এস্টাবলিশ করা, ইনকর্পোরেট করা, এর জন্য ফান্ড পাওয়া মানে সব জায়গা থেকে খুবই ইম্পসিবল একটা ব্যাপার। সো আমরা আগেই করে ফেলবো এটা। সো ট্রেনিং এন্ড মেন্টরিং প্ল্যান করবো আমরা। পিএমআই কিন্তু নতুন কিছু শব্দ ইউজ করছে যেটা আসলে অ্যাজাইল থেকে আসছে, আগে সব ট্রেনিং বলতাম আমরা, এখন কিন্তু এর সাথে আরো নতুন নতুন জিনিস ইউজ হচ্ছে, তাই না? মেন্টরিং, হ্যাঁ, যেটা আসলে লং টার্ম, শুধু কোন একটা সাবজেক্টের বা কোন একটা হার্ড স্কিলের ইয়া না। মেন্টরিং মানে কি, তার কেরিয়ারের লম্বা সময়ের একটা মেন্টরিংশিপ করা। কোচিং কিন্তু ওই জাতীয় একটা জিনিস। ট্রেনিং হচ্ছে খুবই স্পেশালাইজ কোন একটা টপিকের আপনি ট্রেনিং দিলেন, এবং যে ট্রেনার সে সবচেয়ে ভালো জানে, সে আপনাদেরকে শিখাচ্ছে কোন একটা টপিক, কোন একটা স্কিল। আর মেন্টরিং এন্ড কোচিং কিন্তু একটা ডিফারেন্ট। আমাদের কিন্তু অনেকেরই দেখবেন যে প্রফেশনাল লাইফে মেন্টর আছে, আমরা মাঝে মাঝে তাদের সাথে কনসাল্ট করি, কথা বলি যে কিভাবে ক্যারিয়ারে কি করতে হবে, এবং বিভিন্ন জায়গায় যখন আমরা স্টাক হয়ে যাই তখন কিন্তু আমরা অনেকের সাথে কথা বলি। সে জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, এক্সপেরিয়েন্স হতে পারে, ভালো এক্সপার্ট। মেন্টর মানে যিনি আসলে খুবই ওই ডোমেইনে খুবই এক্সপার্ট। আর কোচ কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। কোচের মানে প্যাটার্নটা একটু ডিফারেন্ট। যিনি কোচ উনি যে সবচেয়ে এক্সপার্ট হবেন এরকম কিন্তু না। আপনারা হয়তো দেখছেন যে মরিনহো ফুটবলের কোচ, সে কি মানে সেরা প্লেয়ার ছিল, তার সময়ের সেরা প্লেয়ার মরিনহো না, কিন্তু মানে ওরকম রিনন কোনো প্লেয়ার ছিল না, কিন্তু সে এখন কোচ হিসেবে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোচেস ওয়ার্ল্ডে প্রডিউস করছে, এরকম বলা হচ্ছে না ফুটবলে। সো কোচিং হচ্ছে মানে একটু ডিফারেন্ট জিনিস, মানে যাকে কোচ করাচ্ছিস, যে কোচি সেই আসলে নিজের প্রবলেমটা আইডেন্টিফাই করবে এবং নিজের প্রবলেমটা সলভ করবে। কিন্তু আমি শুধু মানে তাকে আসলে ইন্সপায়ার করব, তার কোথায় ছোট মানে একটু ইমপ্লিমেন্ট করা দরকার, কোথায় তার একটু চিন্তা করা দরকার, নিজ থেকে তাকে ফাইন্ড আউট করতে হবে সলিউশন। আমি তাকে জাস্ট তাকে একটু কোচিং করাবো, একটু গাইডলাইন দেবো। কিন্তু সে দেখা যাবে আমার চেয়ে হয়তো বেস্ট জানে, মরিনহো চেয়ে হয়তো রোনালদো অনেক বেটার প্লেয়ার, হ্যাঁ, কিন্তু কোচিং এর থ্রুতে আসলে আমরা আসলে আরো ইয়া করি, নিজের ভিতর থেকে আসলে তাকে ইগনাইট করি যে তোমার আসলে এইভাবে করা উচিত বা এটা তোমার মধ্যে আছে, তুমি এটাকে এক্সপ্লোর করো। সো ট্রেনিং শুধু প্ল্যান না, আমরা আসলে এইসব প্ল্যানিং করবো, মেন্টরিং, কোচিং এসবও ধীরে ধীরে শুরু করবো আর কি। এবং অ্যাজাইলে কিন্তু কোচিং শব্দটা খুব বেশি ইউজ করা হয় ট্রেনিং এর চেয়েও কোচিং। আচ্ছা, তাহলে ট্রেনিং কস্ট এস্টিমেট করতে হবে, ট্রেনিং ক্যালেন্ডার তৈরি করতে হবে, ট্রেনিং অ্যাসেসমেন্ট করতে হবে। যারা ট্রেনিং নিয়ে কাজ করছি বা করেছি আগে, অ্যাসেসমেন্ট দুইটা, একটা হচ্ছে প্রি অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে পোস্ট অ্যাসেসমেন্ট, তাই না? মানে আমার যে ট্রেনিং দেবো আমার টিমকে, তাদের আসলে একটা বেসলাইন অ্যাসেসমেন্ট করতে হয় যে তারা এখন কোন লেভেলে আছে। আমি যে এত টাকা ব্যয় করে তাদের ট্রেনিং দেবো, ট্রেনিং দেওয়ার পরে কি তাদের লেভেলটা পোস্ট অ্যাসেসমেন্ট করে আমরা দেখতে চাই যে সে বেসলাইন থেকে ইমপ্রুভ করেছে কিনা, সেটা হচ্ছে ট্রেনিং অ্যাসেসমেন্ট। সার্টিফিকেশন একটা অনেক বড় রোল প্লে করছে আজকাল, তাই না? প্রফেশনাল সার্টিফিকেশন মানে শুধু একাডেমিক সার্টিফিকেশন না, এখন কিন্তু আমরা উই আর সিকিং ফর প্রফেশনাল সার্টিফিকেশন অলসো, এবং যেগুলো আসলে গ্লোবালি পোর্টেবল, তাই না? যেমন পিএমপি একটা সার্টিফিকেশন যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রি অ্যাগনস্টিক, মানে কোন ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট না, এবং এটা গ্লোবালি পোর্টেবল টু এনি প্লেস, এনি কান্ট্রি, এনিওয়্যার, এনি ইন্ডাস্ট্রি। ডাউন সাইড গুলো হচ্ছে টুল, ট্রেনিং গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, যেটা বাংলাদেশে সবচেয়ে আমরা বেশি বলি ট্রেনিং নিডস অ্যানালাইসিস। তারপর ট্রেনিং করাতে হবে এবং পেয়ারিং করাবো আমরা। পেয়ারিং মানে কি, এই যে আমরা যেটাকে বলি জব শ্যাডোইং, মানে দুইজনকে দিলাম যে তারা দুইজন মিলে শিখবে, কাজ শেয়ার করবে এবং একজন আরেকজনকে শিখাবে। ট্রেনিং এন্ড মেন্টরিং। অলরাইট, সো ট্রেনিং এন্ড কোচিং প্ল্যান করতে হবে আমাদের, আসল উদ্দেশ্য এটা।
তাহলে ট্রেনিং ফোকাসেস অন বিল্ডিং ইন্ডিভিজুয়াল স্কিলস ফর ইউজ ইন দ্য প্রেজেন্ট, আর কোচিং দেখেন একটু হেল্পস ডেভেলপ ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, অল রাউন্ড প্রফেশনাল বানানোর জন্য থ্রো লং টার্ম প্রফেশনাল রিলেশনশিপস বিটুইন নভিস এন্ড এক্সপেরিয়েন্স এমপ্লয়িজ। এটা ফর্মাল হতে পারে কিংবা ইনফর্মালি আমরা অনেক সময় ট্যাগ হয়ে এই জিনিসটা করতে পারি। তাহলে ট্রেনিং এন্ড কোচিং প্ল্যান কি কি রাখতে হবে সেই প্ল্যানে দেখেন, শিডিউল ট্রেনিং ক্লোজ টু দ্য টাইম অফ সলিউশন ইমপ্লিমেন্টেশন। যখন আমরা ট্রেনিং প্ল্যান করবো স্পেশালি স্টেক হোল্ডারদের জন্য, ইমপ্লিমেন্টেশন আগে আগে ট্রেনিংটা করতে হবে। এটা খুবই ক্রিটিক্যাল, কেন যদি আপনার এই ট্রেনিংটা দিতে ডেলিভারি দেরি হয় তাহলে কিন্তু আপনার ওভারঅল সলিউশন ডেভেলপমেন্টে দেরি হয়ে যাবে, কারণ ক্যাপাসিটি বিল্ডিং না হলে তো তাদেরকে আসলে প্রোডাক্টটা দিয়ে লাভ হবে না। এবং অনেক সময় ডেভেলপমেন্টের আগে ট্রেনিংটা একটা ম্যান্ডেটরি ডেলিভারি থাকে। তারপরে গ্যাপ অ্যানালিসিস করতে হবে, ট্রেনিং গ্যাপ অ্যানালিসিস, এবং কনসিডার আপ স্কিলিং, তাই না? আমরা এই শব্দগুলো খুব শুনতেছি এখন, আপ স্কিলিং, তারপরে কি রিস্কিলিং, হ্যাঁ। সো এই জিনিসগুলো আমাদের করতে হবে, কিভাবে আমার টিমকে আপ স্কিল করা যায়, এবং সার্টিফিকেশন ফর টিম মেম্বার্স। সো সার্টিফিকেশন এবং আপ স্কিলিং কি হবে, আলটিমেটলি আপনার প্রজেক্টকে হেল্প করবে। প্ল্যান ফর এ সুইটেবল ডাইভার্সিটি অফ ট্রেনিং এন্ড কোচিং অফারিংস। ট্রেনিং এবং কোচিং কিন্তু নানান ধরনের করা যায়, সবচেয়ে বেস্ট হচ্ছে ক্লাসরুম ট্রেনিং। তারপর হচ্ছে আপনার রেকর্ডেড, আমরা যেটা বলি রেকর্ডেড ওয়েবিনার, কিংবা ইনস্ট্রাক্টর লেড লাইভ সেশনস, যেটা আমাদের এখন হচ্ছে। এই যে আমি এখন যে আপনাদের ক্লাস নিচ্ছি, এটা কি হচ্ছে আসলে, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর লেড ভার্চুয়াল সেশন হচ্ছে কিন্তু। সো এই নানান ধরনের কিন্তু ডেলিভারি প্যাটার্ন আছে। দেখতে হবে যে আপনার টিমের জন্য কোনটা সুইটেবল, কোনটা অ্যাভেলেবল, ফান্ড কিরকম অ্যাভেলেবল, তার উপর ডিপেন্ড করে ইউ হ্যাভ টু সিলেক্ট। আর অ্যাজাইল টিমের তো মনে আসছে না, টি শেপড স্কিলস, এই যে টি মনে আছে? তার মানে আমাদের অ্যাজাইল টিমের কি টার্গেট কি, যাতে সবাই ধীরে ধীরে আমরা টি শেপড রিসোর্স হতে পারি, জেনারেলাইজিং স্পেশালিস্ট। তাহলে কি হবে, টিম আসলে স্কপ হবে না, সিঙ্গেল পয়েন্ট অফ ফেলু, এবং আরেকটা হচ্ছে টিমটা রেজিলিয়েন্সি বাড়বে টিমে, ঠিক আছে, কারোর জন্য একটা বটলনেক তৈরি হবে না। সো এটা এই জন্য আমরা টি শেপকে ধীরে ধীরে টার্গেট করব। আর আমাদেরকে প্রথম কাজ কি, ফাইন্ড আউট করতে হবে যে আমাদের টিমের এই প্রজেক্টে কাজ করার জন্য কি কি গ্যাপ আছে, নলেজের, স্কিলের, কম্পিটেন্সির, হ্যাঁ, সেটা সফট হতে পারে, হার্ড স্কিল হতে পারে, সেটাকে আগে প্রথম ফাইন্ড আউট করতে হবে। অলরাইট, সো এলিমেন্টস অফ ট্রেনিং, এই যে দেখেন, যে আমি বললাম যে ট্রেনিং কিন্তু নানান ভাবে দেওয়া যেতে পারে, দেখেছেন? এই যে সবচেয়ে ভালো কোনটা, এখানে যে কয়েকটা ট্রেনিং এর নাম দেখছি আমরা, সবচেয়ে বেস্ট কোনটা ট্রেনিং এর মধ্যে? ভাইয়া ইনস্ট্রাক্টর লেড। হ্যাঁ, যেটা ক্লাসরুম, এর চেয়ে তো ভালো কোনো কমিউনিকেশন নাই, কারণ একদম আপনি একদম টাচে আছেন হচ্ছে ইনস্ট্রাক্টর। এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক, নন ভার্বাল কমিউনিকেশন, আরো নানান ধরনের অ্যাক্টিভিটি করা যায় ফিজিক্যালি, যেটা আসলে ভার্চুয়ালি আমরা অনেক সময় করতে পারছি না। কিন্তু আমি মানে যখন ভার্চুয়াল ক্লাস শুরু করলাম, তার আগে আমি প্রায় 4-5 মাস কোনো ক্লাস নিইনি, কারণ আমি বুঝতেছিলাম যে ভার্চুয়ালি আসলে ক্লাস নিয়ে খুব একটা ইফেক্টিভ হবে। পরে আমার কাছে যখন আমি প্রথম 2-3টা ক্লাস নিয়েছি, পরে দেখা গেল যে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন মনে হচ্ছে ইনস্ট্রাক্টর আরো কাছে চলে আসছি। অ্যাট এনি টাইম ইউ ক্যান আস্ক মি কোশ্চেন, ইউ ক্যান স্টপ মি, হ্যাঁ, অনেক কিছু থেকে একটু অ্যাডভান্টেজ আছে। এবং আমি দেখতেছি যে ভার্চুয়ালি সবার কাছে কিন্তু আমি আছি, তাই না? হ্যাঁ, 1-to-1 কিন্তু মনে হচ্ছে যে আই এম কমিউনিকেটিং উইথ ইউ, এবং আই এম জাস্ট ওয়ান মাউস ক্লিক অ্যাওয়ে ফ্রম ইউ, বা জাস্ট হ্যান্ড রেজ, তাহলে কিন্তু ইউ ক্যান আস্ক মি কোশ্চেনস। সো দিস ইজ বেস্ট ওয়ান। তারপর হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, যেটা আমরা এখন করছি, ইনস্ট্রাক্টর লেড, অনেক জায়গায় বলে ইনস্ট্রাক্টর লেড ভার্চুয়াল ক্লাসরুম কিংবা ভার্চুয়াল ট্রেনিং। ভার্চুয়াল ক্লাসরুম মানে হচ্ছে ইনস্ট্রাক্টর লেড, মানে ইনস্ট্রাক্টর প্রেজেন্ট আছেন এখানে। তারপর হচ্ছে সেলফ পেস্ট ই লার্নিং, তার মানে কি সেলফ পেস্ট ই লার্নিং? সিম্পলি কি, এটা রেকর্ডেড কোর্স, অলরেডি রেকর্ড করা আছে। যেমন আপনারা ইউজ করছেন না, ইউটিউব ইউজ করি না আমরা, ইউটিউবে অনেক কোর্স আছে, সবগুলো কি লাইভ? বেশিরভাগই রেকর্ডে, কিছু কিছু লাইভ হয় কিন্তু বেশিরভাগই রেকর্ডে। তারপর যদি আপনি ইউডিমি ইউজ করেন, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তারপরে আপনি যদি লিঙ্কডইন লার্নিং ইউজ করেন, অল আর অ্যাকচুয়ালি সেলফ পেস্ট লার্নিং। তারপরে অনেকগুলো একটু খেয়াল করেন, ডকুমেন্ট রিভিউ, আমরা কিন্তু ডকুমেন্ট রিভিউ করে উই ক্যান লার্ন। আমরা বই পড়ে শিখি না, ম্যানুয়াল পড়ে শিখি, বিভিন্ন ডকুমেন্ট পড়ে আমরা শিখি। পিপিআর, এখানে নিশ্চয়ই অনেকে আছেন যারা পিপিআর পড়তেছেন সবসময়, বা পিপিআর পড়ে আমরা শিখি। তারপর ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন ইউজ করতে পারি আমরা, মানে
সফটওয়্যার ইউজ করে কিছু গেম প্লে রোল প্লে করে করে আমরা কিন্তু শিখতে পারি ইন্টারেক্টিভ সিমুলেশনস। এটা কিভাবে কাজ করে আমরা সিমুলেশন দেখে শিখতে পারি। টেকনোলজির কারণে এটা এখন আসলে সহজে পসিবল। অন দ্য জব ট্রেনিং আমার কাছে মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট টাইপ অফ ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং। তো বাংলাদেশে অনেক অর্গানাইজেশনে কিন্তু ট্রেনিং দেওয়ার কি মানে খুব একটা মন মানসিকতা নাই বা ফান্ড নাই, আর ভাবে যে ট্রেনিং দিয়ে কি হবে এরকম কিন্তু মানসিকতা আছে। সো সবচেয়ে শেখা যেটা হয় সেটা হচ্ছে আপনার কলিগের কাছ থেকে, আপনার সিনিয়রের কাছ থেকে, বা আপনার জুনিয়রের কাছ থেকে, বা আপনার পিয়ারের কাছ থেকে কিন্তু আমরা অন দ্য জব ট্রেনিং শিখি। এবং সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি আমরা শিখি, মানে যেটা কোনো ইনভেস্টমেন্ট লাগে না, কোনো অর্গানাইজেশনের টাকা খরচ হয়, কিন্তু আপনাকে অলওয়েজ মানে প্রোঅ্যাক্টিভলি নলেজ সিক করতে হবে। এই শব্দটা একটু মনে রাখি, নলেজ কিন্তু কেউ আপনাকে দিবে না, ইউ হ্যাভ টু প্রোঅ্যাক্টিভলি সিক নলেজ। এবং আপনার গ্রো করার জন্য আপনার মাইন্ডসেটটা অলওয়েজ প্রোঅ্যাক্টিভলি সিক করার মাইন্ডসেট থাকতে হবে। সো ট্রেনিং অপশন যে কয়টা বললাম, যে এখানে এগুলো আবার দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালে প্রতিটার একটু ডেসক্রিপশন আছে। সো খুবই ইম্পর্টেন্ট মনে হয়নি আমার কাছে, আপনারা একটু পড়ে নিতে পারেন, কারণ এগুলো আমরা এখন সব জানি। আর কোভিড এর কারণে যা জানতাম না আমরা সেটা এখন মানে সব জানা হয়ে গেছে আমাদের। সেলফ লার্নিং কি, ভার্চুয়াল ইনস্টিটিউট ট্রেনিং কি, কারণ আগে শুধু ক্লাসরুম ট্রেনিং ছিল, ভার্চুয়াল এইভাবে পপুলার ছিল না, কিন্তু এখন তো সবকিছু ভার্চুয়ালি দিচ্ছে। ইভেন অ্যাজাইলের কোনো ট্রেনিং আসলে ভার্চুয়ালি নেওয়া নিষেধ ছিল, অ্যাজাইলের ট্রেনিং গুলা, হ্যাঁ ভার্চুয়ালি নেওয়া নিষেধ, এটা ফিজিক্যালি হতে হবে, কিন্তু তারাও এখন শিফট করতে হচ্ছে, কোনো বই নেই। আচ্ছা, ট্রেনিং কি করতে হবে? ট্রেনিং কস্ট এবং শিডিউল করতে হবে। ট্রেনিং তো অবশ্যই একটা কস্ট ইনভলভ হবে, সেটা আমাদেরকে কস্টের প্ল্যান করতে হবে, যেটা শুরুতে বললাম, নাহলে কিন্তু বাজেট পাবেন না। এবং অবশ্যই শিডিউল করতে হবে যে আমার টিমের কখন ট্রেন আপ করবেন, কখন ট্রেনিং দেবেন, আর আপনার স্টেক হোল্ডারদের কখন ট্রেন আপ করবেন। এগুলো আমরা স্কেডিউল থাকলে আমরা সহজে ফলো করতে পারবো। এবং পেয়ারিং এন্ড কোচিং, পেয়ারিংটা মানে পেয়ারিং হচ্ছে একজনের সাথে আরেকজনকে পেয়ার করে দেওয়া, জেনারেলি যে জানে আর যে জানে না, বা যে বেশি জানে যে কম জানে, তাকে আমরা পেয়ার করে আমরা কি করি, ট্রেন আপ করি। এটা কাস্টমার স্টেক হোল্ডারের মধ্যেও হতে পারে। সবচেয়ে বেশি আমরা ইউজ করি হচ্ছে আমাদের অর্গানাইজেশনের ভিতরে একজন একজনের সাথে ট্যাগ করি, সিনিয়রের সাথে জুনিয়র। সো এটা কিন্তু আরো কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে জব শ্যাডোইং। অনেক সময় আমরা জব শ্যাডোইং এ বলে থাকি এটাকে, যে আমার সিনিয়র যে যার সাথে ট্যাগ করা হলো সে আমাকে শ্যাডো করে দেখায়, ঠিক আছে না? আপনারা কি খেয়াল করছেন যে প্লেয়াররা বা আপনার ছেলে মেয়ে যারা আছে, যাদের ছেলে আছে, দেখবেন কিছুক্ষণ পর এরকম হাতে ব্যাট নাই, হাতে এরকম শ্যাডো করতেছে, দেখছেন? বা এরকম ছক্কা মারতেছে, বা এরকম হাত দিয়ে বল ঘুরাইতেছে, মানে এখন বল করতেছে। এটা আমার বাসায় খুব হয়, আমার ছেলে তো ক্রিকেটার, একবার ব্যাট টিভি রুম ইভেন কাপড় চোপড় পাইলেও দেখি গামছা দিয়েও ব্যাটিং করে। আমরা তো মুজা দিয়ে খেলছি, মুজা দিয়ে খেলছেন, মুজা ক্রিকেট? হ্যাঁ, ক্যাট কলেজে খেলছি না, রুমের মধ্যে। হ্যাঁ, মোজা ক্রিকেট, সেটাই আর কি, মানে সে সাংঘাতিক ক্রিকেট ছিল এটা, ফাটাফাটি মারামারি নাকি। আচ্ছা, তাহলে দেখেন জব শ্যাডোইং। সো আমরা মানে যে জানে সে আসলে শ্যাডো করে দেখাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা শিখছি। এটা আরেকটা শব্দ আছে, রিভার্স শ্যাডোইং। এটা কি কারো জানা আছে, হোয়াট ইজ রিভার্স শ্যাডোইং? রিভার্স শ্যাডোইং এই দুটো টার্মে দেখবেন যে আপনার ইয়াতে আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে গ্রোসারিতে সার্চ দিবেন, স্টুডেন্ট ম্যানুয়াল সফট কপিতে সার্চ দিলেই পাবেন জব শ্যাডোইং, রিভার্স শ্যাডোইং। রিভার্স শ্যাডোইংটা মানে কি? তার মানে জব শ্যাডোইং এর উল্টা, মানে যে নভিস তাকে যে আমি শিখালাম সে আসলে কতটুকু শিখলো তার কাছ থেকে এখন দেখি, দেখে তার ভুল হচ্ছে কিনা বা কোথায় ইমপ্রুভ করতে হবে সেটা আমরা তাকে বলে দিই, সেটা হচ্ছে রিভার্স শ্যাডোইং। এই দুইটাকে তো আমরা অলওয়েজ প্র্যাকটিস করি, করেই তো আসলে মানুষকে ট্রেন আপ করা হয়। আচ্ছা, আর কোচিং বলেছিলাম যেটা আসলে, হ্যাঁ রিভার্স শ্যাডোইংটা আবার একটু বলেন তো, একটু। রিভার্স শ্যাডোইংটা, জি। হ্যাঁ জব শ্যাডোইং তো মনে হচ্ছে যে যিনি জানেন বা এক্সপার্ট তিনি শেখাচ্ছেন যে জানে না তাকে, সেটা হচ্ছে জব শ্যাডোইং, আমি শ্যাডো করে দেখাচ্ছি। আর রিভার্স শ্যাডোইং মানে নভিস যে যে জানে না সে আসলে শ্যাডো করে দেখাবে, যা এবং আমি তখন দেখে বলবো যে হ্যাঁ তোমার এটা ঠিক হচ্ছে বা এটা ঠিক হচ্ছে না, এটা এইভাবে করো, ঠিক আছে? আমি দেখাচ্ছি না, এখন ও দেখাচ্ছে, আমি বলছি যে ঠিক আছে কি ঠিক নাই বা কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তার মানে এইটা জাস্ট হচ্ছে যে ইয়ে করে দেওয়া, এই যে
আমি ভার্চুয়ালি মানে ওইভাবে ডাইরেক্ট গাইড করতেছি না, কিন্তু তাকে আমি তার অ্যাক্টিভিটিস রেসপেক্টে হেল্প করতেছি, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ রাইট, তার অ্যাক্টিভিটির এগেইনস্টে আপনি তাকে বলতেছেন। এটা কিন্তু করতে হয়, না হলে কিন্তু কেউ শিখতে পারবে না। শুধু আমি শিখালাম, হ্যাঁ শ্যাডো করলাম আর শিখলো, এরকম হয় না। যখন সে নিজে করবে তখন কিন্তু আসলে ভালো শেখাটা হয়। অলরাইট, আচ্ছা কোচিং হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স টিমের সাথে নেক্সট এক্সপিরিয়েন্স টিমকে আমরা মেম্বারকে দেবো, এবং এখানে দেখেন ফস্টার্স টিম বিল্ডিং এন্ড কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। ঠিক আছে, রিলেশনশিপ ক্যান বি ইনফর্মাল, হতে পারে ইনফর্মালি আপনি কারোর সাথে ট্যাগ হতে পারেন যদি অর্গানাইজেশনের কোচিং প্র্যাকটিসটা না থাকে, or ad hoc created by the individuals themselves or formally established by the organization. ঠিক আছে, সেই প্র্যাকটিসটা এখন ধীরে ধীরে অ্যাজাইলের কারণে অনেক প্রমোট হচ্ছে। কারণ অ্যাজাইলে বলা হয় যিনি প্রজেক্ট ম্যানেজার বা স্ক্রাম মাস্টার তাকে কিন্তু বলা হয় অ্যাজাইল কোচ। তার একটা বড় কাজ হচ্ছে কোচিং করানো, কারণ সে তো এখন সে অথরিটি করে না, মানে কমান্ড এবং কন্ট্রোল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু রোল সে প্লে করে না। সো কোচিং রোল প্লে করে সে, এবং ফ্যাসিলিটেটর রোল প্লে করে। সার্টিফিকেশন, তাই না? আমরা জানি যে সার্টিফিকেশন অনেক বেশি পোর্টেবল, এবং দেখবেন না যে আপনার একাডেমিক কোথাও ইমিগ্রেশন নেবেন কি হবে, ওই যে বিভিন্ন ভেরিফিকেশন করতে হয়, তাই না? যে আপনার মাস্টার্স ডিগ্রিটা বা আপনার অনার্স ডিগ্রিটা কি আছে, পোর্টেবল কিনা, কানাডায় বা ইউএসএ বা ইউকেতে, রাইট? যারা ইমিগ্রেশন ফেস করছেন বা ইয়ে করছেন, কিন্তু পিএমপি আপনাকে করতে হবে, দিস ইজ পোর্টেবল, সবাই জানে। এটার জন্য আপনাকে কোথাও ভেরিফাই করতে হবে না যে পিএমপি আসলে এটা কি আমেরিকায় পোর্টেবল নাকি কানাডায় পোর্টেবল, ইট ইজ পোর্টেবল এভরিওয়্যার। সো এই যে সার্টিফিকেশন, এটা কিন্তু অনেক ভ্যালু অ্যাড করে আপনার প্রজেক্টে। আবার অনেক প্রজেক্টে থাকে, যেমন যদি কেউ বড় ধরনের ইআরপি ইমপ্লিমেন্ট করেন, মানে একটা সফটওয়্যার এক্সাম্পল দিচ্ছি, যেমন স্যাপ, এসএপি, কিন্তু ওরাকলের ইআরপি, ওসব জায়গায় কিন্তু অনেক সময় ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে যখন আমি দেবো এসএপিটা আপনি চালাবেন, আপনি এটাকে রান করবেন, তখন আপনার কিছু সার্টিফাইড এসএপি এক্সপার্ট থাকতে হবে, যাতে আমরা সার্টিফাই করে বলতে পারি যে হ্যাঁ তারা এটা এই এসএপিটা রান করার এখন তারা যোগ্য হয়েছে। সো অনেক জায়গায় কিন্তু মোটামুটি ম্যান্ডেটরি থাকে যে এইটা নিতে হলে তোমাকে কিন্তু সার্টিফাইড হতে হবে আমাদের এখান থেকে, তাহলে আমি তো তোমাকে হ্যান্ড ওভার দিব। সো এই জন্য কিন্তু সার্টিফিকেশন যেমন অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড করবে, আমাদের পার্সোনাল লাইফেও প্রফেশনাল লাইফেও ভ্যালু অ্যাড করবে। সো এটা এখন আমরা সিক করি, যাদের জব এক্সপিরিয়েন্স হচ্ছে এখন কিন্তু আমাদের প্রফেশনাল সার্টিফিকেট গুলোকে আমাদেরকে আরো মানে আগাতে সাহায্য করবে, প্রোগ্রেস করতে সাহায্য করবে। অ্যাসেসমেন্ট যেটা বলেছিলাম যে শুরুতে আমরা করব প্রি অ্যাসেসমেন্ট টু সেট দ্য বেসলাইন, আর যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তখন আমরা পোস্ট অ্যাসেসমেন্ট করে দেখবো যে সে আসলে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা অ্যাচিভ করতে পেরেছে কিনা, নাকি আরো ট্রেনিং লাগবে নাকি আরো কি লাগবে, সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা পোস্ট অ্যাসেসমেন্ট। এটা কিন্তু প্রায় সব জায়গায় ম্যান্ডেটরি পার্ট। দেখেন না যে শুরুতে অনেক সময় পরীক্ষা নেওয়া হয়, আবার শেষে অনেক ফিডব্যাক নেওয়া হয় বা পরীক্ষা নেওয়া হয় আবার, এবং সেটার উপর বেস করে দেখা হয় যে তার ইমপ্রুভমেন্টটা হয়েছে কিনা। সো লাস্টে গাইডলাইন দেখেন, একটা হচ্ছে এনশিওর ট্রেনিং অকার্স, মানে এত প্ল্যান করলাম, টাকা খরচ করলাম, প্রোগ্রাম করলাম, কিন্তু দেখা গেলো ট্রেনিং কেউ পার্টিসিপেট করছে না বা ট্রেনিং ঠিক মতো হচ্ছে না। এটা কিন্তু হয় অনেক জায়গায়, হ্যাঁ অনেক জায়গায় দেখা যায় ট্রেনিং এর লোক খুঁজে পাওয়া যায় না, জোর করে লোকজন ধরে নিয়ে আসা। সেইটা আসলে আপনার এনশিওর করতে হবে যে আপনার এত যে এফোর্ট দেওয়া হলো, টাকা ব্যয় হচ্ছে বা এরকম হচ্ছে, এটা যাতে সবাই ঠিক মতো এনশিওর করা যায় ট্রেনিংটা। অলরাইট, সো নেক্সট টপিক কি? এনগেজ এন্ড সাপোর্ট ভার্চুয়াল টিমস। আমরা কিন্তু ভার্চুয়াল টিম নিয়ে একটু আলোচনা করেছি, কোথায় করেছি কারো মনে আছে? ভার্চুয়াল টিম নিয়ে কোন টপিক আলোচনা করলাম? এই যে স্টুডেন্ট বিল্ড এ টিম, বিল্ড এ টিমে একটা বা দুইটা কিন্তু স্লাইড ছিল বেশ ডিটেইল, যে ভার্চুয়াল টিম আমাদের কেন দরকার, ভার্চুয়াল টিমের বেনিফিট কি, হ্যাঁ, এবং ভার্চুয়াল টিমের যখন আমরা কাজ করবো তখন আসলে কিভাবে কাজ করা উচিত, একটু ছিল। এখন আমরা ডিটেইল, কারণ এখন আসলে প্রায় সব প্রজেক্টেই ভার্চুয়াল টিমে কাজ মানুষ করছে, তাই না? টেকনোলজি বা আইটি প্রজেক্টে একটা ফুললি ভার্চুয়াল টিম ড্রিভেন, মানে এখন যেমন যারা আগে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করতো বাইরের দেশে, দেখা যাচ্ছে যে সব এখন সাপোর্ট চলে যাচ্ছে ইন্ডিয়া, ফিলিপাইন, ভিয়েতনামে। ফলে যারা আসলে এইসব নিয়ে কাজ করতো, যেহেতু ক্লাউড বেস সব সলিউশন হয়ে গেছে, তাহলে তো ইন্ডিয়া থেকে লো কস্টে 1/3 কস্টে তো আমি আমার সমস্ত কিছু মেইনটেইন করতে পারি। হ্যাঁ, অ্যামাজন সার্ভিস বা গুগলের ক্লাউড সার্ভিস সব কিন্তু আমি ইন্ডিয়া থেকে, ফিলিপাইন থেকে, বাংলাদেশ থেকে মেইনটেইন করতে পারি, যেখানে কস্ট হচ্ছে 1/4 বা 1/3। হ্যাঁ, সো আইটিতে কিন্তু খুবই হিউজলি একদম অনেক শুরু থেকেই ভার্চুয়াল টিমের কাজ চলতেছে, এবং যে প্ল্যাটফর্মগুলো আপনারা নিশ্চয়ই জানেন,
যে আপওয়ার্ক প্ল্যাটফর্ম, তাই না? আপওয়ার্ক, তারপরে ফাইবার, এই যে বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু এই যে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করে, হ্যাঁ, ফ্রিল্যান্সার কাজ করে। এবং কিভাবে কাজ করতেছে? অল আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন ভার্চুয়াল টিমস, ঠিক আছে? এবং দেখেন আসলে কত মানে জবের সুযোগ হয়েছে, কত কাজের সুযোগ হয়েছে। অনেকে তো এখন চাকরি করে না, ডাইরেক্ট যারা খুবই এক্সপার্ট তারা ভার্চুয়াল টিমে কাজ করে, বাইরের কাজ করে, চাকরিও করে না। আবার অনেকে অ্যাজ এ অর্গানাইজেশন ভার্চুয়াল টিমে কাজ করে এবং তারা কিন্তু আমার কাছে মনে হয়, আমি যেহেতু আইটি ইন্ডাস্ট্রিতে আছি, যারা আসলে বাইরের কাজ নিয়ে কাজ করতে পারছে বাংলাদেশের থেকে, তারা আসলে গ্রো করতে পারছে। হ্যাঁ, কারণ লোকাল কাজের এখনো আমাদের আসলে কালচারাল এখন শিফট হয় না যে আমাদেরকে সব কাজ আইটিতে করতে হবে। যদি গভর্নমেন্টের অনেক বড় বড় সার্ভিস আছে, গভর্নেন্স সার্ভিস আছে, প্রাইভেট সেক্টরের খুব বড় যেগুলো অর্গানাইজেশন, ব্যাংকস, তারপর টেলিকমস, এরকম মাল্টিনেশনাল অর্গানাইজেশন, তারা হয়তো খুব আইটি সেভি বা আইটি ইউজ করছে। কিন্তু বাকি কিন্তু বেশিরভাগ অর্গানাইজেশনে কিন্তু আইটি ইউজ করছে, কিন্তু এই যে তাদের সমস্ত কাজ যে অটোমেটেড করে ফেলবে সেটা কিন্তু অনেক দূরে আছে আমরা এখন। সো সেই জন্য বাইরের কাজ যদি আমরা পাই তাহলে আসলে দেখা যাবে মানে অর্গানাইজেশনটা সাস্টেনেবল হয় আর কি। সো লেটস সি ভার্চুয়াল টিমে আসলে আমরা কিভাবে ভার্চুয়াল টিমকে এনগেজ করব এবং সাপোর্ট করব ভার্চুয়াল টিমকে। সো কোলাবোরেশন টেকনোলজি, ভার্চুয়াল টিম মানে কি? যেহেতু আমরা সবাই ডিসপার্স বা ডিস্ট্রিবিউটেড আছি, তার মানে আমাদের কোলাবোরেশন টেকনোলজি মানে খুব ভালো সিলেক্ট করতে হবে যেটা আমাদেরকে কোলাবরেট করতে হেল্প করবে। তারপরে এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে যে আসলে আমরা ঠিক মতো অ্যাসেস করতে পারছি কিনা। সেটা আমরা রেট্রোস্পেক্টিভে যদি ভার্চুয়ালি কাজ করি তাই রেট্রোস্পেক্টিভ একটা পয়েন্ট থাকবে যে আমরা ভার্চুয়ালি যে কাজ করতেছি আমরা কতটুকু ইফেক্টিভলি কাজ করছি। তারপরে রিসোর্স ক্যালেন্ডার, এটা আমরা আলোচনা করছি আগেই। সো ভার্চুয়াল টিমের কিন্তু রিসোর্স ক্যালেন্ডার প্ল্যান করতে হবে। আর টুলস আমরা কি ইউজ করবো? কমিউনিকেশন প্ল্যান থাকতে হবে একটা, হ্যাঁ, এটা কিন্তু আসল কাজ। আমরা একটা কমিউনিকেশন প্ল্যান তৈরি করব, কখন শেয়ার্ড আওয়ার্স হবে, কখন ডেইলি স্ট্যান্ড আপ মিটিং হবে, কোন দিন রেট্রোস্পেক্টিভ হবে। আমরা সব কাজ কি ফিশবল মনে আছে? ফিশবল উইন্ডো, যে অফিসের শুরুতে আমরা সবাই কানেক্ট হয়ে যাব ভিডিও এবং সবার ফেস দেখা যাবে, একজন একজনকে দেখতে পারবে। এই যে এখন কিন্তু আমরা কি, আপনারা যদি একটু গ্যালারিতে ক্লিক করেন সবাই সবাইকে দেখতে পাচ্ছি না আমরা? সেম, যখন এই অফিস শুরু হবে আমরা সবাই কানেক্টেড হয়ে যাব, যাতে এই যে এখন আমি যেমন যে কাউকে প্রশ্ন করতে পারি, তাই না? শহীদুজ্জামান প্রশ্ন করতে পারছি, ওয়াহিদের সাথে কথা বলতে পারছি, এরকম আপনার টিমও এরকম কানেক্টেড হয়ে যাবে। সো এইসব জিনিসের প্ল্যান করবো আমরা। তারপর কি টুল ইউজ করবো কমিউনিকেশন টেকনোলজি হিসাবে, তারপর শেয়ার্ড আওয়ার্স কখন হবে, তারপর আমাদের ইন্ডিভিজুয়াল কাজের আওয়ার কখন হবে, সবকিছু আমরা কমিউনিকেশন প্ল্যানে রাখবো। আর ভেরিয়েন্স অ্যানালিসিস করে আমরা অ্যাসেস করবো যে আমরা ভার্চুয়াল টিম কি ইফেক্টিভলি কাজ করতেছি কিনা। আর প্রজেক্ট ম্যানেজারের সফট স্কিল, পাওয়ার স্কিল ইউজ করতে হবে ভার্চুয়াল টিম ম্যানেজ করার জন্য, পিপল ম্যানেজ করার জন্য। সো লেটস সি এন্ড ভিডিও, চমৎকার ভিডিও। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা একটু নোট করে নিতে পারেন। এই ভিডিওটাতে 4-5টা পয়েন্ট আছে আমার মনে হয়েছে যেটা ভার্চুয়াল টিম ম্যানেজ করার জন্য, যে পয়েন্ট থেকে পরীক্ষাও প্রশ্ন পেতে পারে। সো আমি একটু শেয়ার করছি সাউন্ড, ভিডিওটা শুরু করছি। Welcome to the Project Management Institute's Spotlight series. In this presentation, we'll turn the spotlight on virtual teams. You're leading a project team with team members who are located across the globe. Given the distance between team members, cultural and language barriers, and the challenge of finding times everyone is available to communicate, you feel the project team lacks cohesion and a sense of unity. You don't want this to have a negative impact on the project, but you aren't sure how to resolve the many issues facing the team. Fortunately, there are some strategies you can use to foster a strong sense of unity, even in widely dispersed teams. Given the current business trends of an increasingly global economy, telecommuting, and geographically dispersed teams, these types of obstacles are likely to appear in other projects, so your overall communication plan needs to address them. But what are the obstacles, and how can you overcome them? Unfortunately, there are many, and they can change based on the makeup of individual teams. The challenges of virtual team communication can be divided into 3 main categories. The first is logistics, which includes time zone differences, technology required to communicate, network access, and so on. The second is the lack of nonverbal communication, especially when virtual teams are limited to conference calls, screen sharing, emails, and instant messaging.
The third is accurately measuring the engagement of other team members, or how each person feels about his or her work, the workplace, and other coworkers. If you fail to manage these three key factors, or if you manage them poorly, the result will be vague communication practices, lack of trust, reduced productivity, and low morale. Fortunately, there are several key strategies you can use to address these problems. First, try to schedule face-to-face meetings whenever possible. This might take the form of an in-person kickoff meeting. Hopefully, some of your team can travel if you have the budget for it. Most likely, however, this means using video conferencing. The goal here is to encourage team members to establish social bonds and learn to trust one another. For that to happen, the team needs to visually interact on a regular basis. Next, set expectations up front. For example, tell your team how meetings will be scheduled to accommodate people across various time zones. Define acceptable communication practices such as only one person talking at a time during conference calls and identifying themselves. Another expectation could be response time. For example, all emails should be acknowledged within 24 hours, or voicemail and instant messages should be returned in 60 minutes or less for people within set time zone groups. The more specific you can be, the easier it will be for your project team to know if they are meeting your expectations. Team members should also take some time to get to know each other. At the beginning of each meeting, set time aside to have group conversations about personal topics. Experiment with diverse subjects to get everyone involved in the discussion. If you make the effort to get to know your project team, team members are more likely to follow your lead and do the same with each other. Another important strategy is to emphasize team building. In a traditional office setting, a lot of spontaneous conversations take place in the break room, during lunch, or even walking around the office. Virtual teams don't have these encounters. So, as the project manager, you have to compensate by providing opportunities whenever you can to build your team. For example, before the team meets for the first time, assign each person the task of introducing another team member to the group. Or once the team gets to know each other, play a game of 2 truths and a lie. This involves each team member listing 3 statements about him or herself and the group trying to figure out which one is a lie. It leads to a lot of laughter, which helps the team feel connected. And that's how to build strong teams even when people rarely see each other. Thanks for using the PMI's Spotlight on Virtual Teams. আমরা দেখেছি ভিডিওটা। Yes. ভিডিওটা কিন্তু চমৎকার। হ্যাঁ, অনেক কিছু টিপস আছে কিন্তু ভিডিও। ঠিক আছে? আর শুরুতে কিন্তু 3টা প্রবলেম বলেছিল টিমের। মনে আছে কারো কি কি প্রবলেম ভার্চুয়াল টিমের? একটা ছিল লজিস্টিক্স, কমিউনিকেশন আর এনগেজমেন্ট। কমিউনিকেশন এবং এনগেজমেন্ট। কমিউনিকেশনের মধ্যে বেশি এমফাসিস দিয়েছে যেটা আমরা নন ভার্বাল কমিউনিকেশন করতে পারছি না, ফলে এমন টেকনোলজি ইউজ করতে হবে যাতে আমরা নন ভার্বাল কমিউনিকেশন করতে পারি। আর এনগেজমেন্টটা অ্যাসেস করতে হবে যে আসলে আমার টিম কি আইসোলেটেড ফিল করছে। আমরা যখন ভার্চুয়াল টিমে কাজ করি, একটা কিন্তু বড় প্রবলেম, যেমন আমার নিজের ফ্রেন্ড একটা, সে ওরাকলে কাজ করতো, ওরাকল ইউএসএ তে। তো সে একবার চিন্তা করলো যে এত দৌড়াদৌড়ি করতে হয়, তখন একটা অপশন ছিল যে হোম অফিস করা যাবে কিনা, অনেক আগে কথা বলছি 5-6 বছর আগে। তো সে ভাবলো যে আমি তাহলে এই 6 মাস হোম অফিস করি। সে হোম অফিসের অপশন নিয়ে বাসায় এসে একটা রুমে অফিস বানায় ইয়ে করছে। 2-3 মাস পরে সে মোটামুটি পাগল হয়ে গেছে, যেখানে তো আর অফিস করা যাচ্ছে না, মানে এত আইসোলেশন তার ফিল হচ্ছে আর কি। খুবই আরাম, ফ্যামিলির সাথে আছে, সবকিছু মজার, লাঞ্চের সময় বাসায় একসাথে গিয়ে লাঞ্চ করতেছে, বাচ্চারা আছে। কিন্তু প্রবলেম হচ্ছে মানে হি ইজ ফিলিং সো মাচ মানে আইসোলেশন, যে সে আর মানে সে ইয়া হয়ে গেছে যে কত তাড়াতাড়ি এটা শেষ হয়ে আমি আবার আগে জয়েন করতে পারি অফিস। সো এই জিনিসগুলো কিন্তু ভার্চুয়াল টিমে হবে। তো সেই জন্য যখন এই সুযোগ পাওয়া যাবে আমরা আসলে মিটিং করবো। যেমন আমাদের টিমের কিন্তু এখনো কোনো একটা ফিজিক্যাল মিটিং করিনি। নর্মালি সব টিমে একটা ফিজিক্যাল মিটিং করা হয়, ফিজিক্যালি সবাই বসে একটু গল্প করা, লাঞ্চ করা, পরিচয়টা দরকার। তো এটা আমাদের প্রজেক্টেও চিন্তা করতে হবে। আর আমরাও চিন্তা করি লকডাউন যদি উঠে যাচ্ছে, আমরা একটা দিন আসলে একসাথে লাঞ্চ করবো, এরকম একটা প্ল্যান রাখি। হ্যাঁ,
সো কোলাবোরেশন টেকনোলজি, যেহেতু আমরা ভার্চুয়ালি কাজ করছি, সো এটা কিন্তু একটা বড় রোল প্লে করবে। হ্যাঁ, প্ল্যান করা, কোলাবরেট করা এবং কমিউনিকেট করা, সেরকম টেকনোলজি আমরা ফাইন্ড আউট করবো। তবে মনে রাখতে হবে আগে প্ল্যানিং করতে হবে। এই খালি টেকনোলজি ক্যানট সাবস্টিটিউট প্ল্যানিং। আগে একটা ভালো প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং এর পার্ট হচ্ছে টেকনোলজি কোনটা ইউজ করবো। কিন্তু খালি টেকনোলজি সিলেক্ট করলাম কিন্তু কোনো প্ল্যানিং করলাম না, কখন মিটিং হবে, যে অনেকগুলো কিন্তু টিপস ছিল আমাদের ভিডিওটাতে, ঠিক আছে? তো সেগুলা যদি ঠিক না করি প্ল্যানিং এর মধ্যে, তাহলে শুধু টুল ইউজ করে কিন্তু লাভ হবে না। এবং ট্রান্সপারেন্সি রিকোয়ারমেন্ট, আমরা কিন্তু জানি যে অ্যাজাইল থেকে আমরা শিখেছি এবং সব প্রজেক্ট খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সপারেন্ট হতে হবে আমাদের। সো ট্রান্সপারেন্সি কিভাবে এনশিওর করবো, যেমন আমরা অ্যাজাইলে কি ইউজ করি, ইনফরমেশন রেডিয়েটর বা ক্যানবান বোর্ড ইউজ করি কিংবা টাস্ক বোর্ড ইউজ করি। সেই ধরনের টুলস ইউজ করতে হবে যাতে সবাই দেখতে পায় যে আমাদের প্রজেক্টের স্ট্যাটাস কি, কোন কাজটা কোন জায়গায় আছে। সেরকম টুল আমাদের ইউজ করতে হবে। সেখানে কিছু টুলের এক্সাম্পল আছে, দেখেন। একটু মনে রাখি, এই অনেক সময় পরীক্ষায় মাল্টিপল রেসপন্স প্রশ্ন আসবে যে কোলাবোরেশন টুল হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি। এখানে দেখেন 4-5টা এক্সাম্পল দেওয়া আছে। অলরেডি আমরা এগুলো সবাই ইউজ করতেছি। একটা ইউজ করতে পারি শেয়ার টাস্ক বোর্ড। শেয়ার টাস্ক বোর্ড মানে অনলাইনে বোর্ড, যেটা সবাই দেখতে পারবে। এর জন্য বোধহয় আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা ইউজ করি অনেক সময় ট্রেলো, মানে ফ্রি টুল, সেটা দিয়ে আমরা করতে পারি। এবং ইভেন মাইক্রোসফট প্রজেক্ট যদি আমরা প্রজেক্ট 365 ইউজ করি, যেটা ক্লাউড ভার্সন, তাহলে কিন্তু আমরা ওখানে সব টাস্কের দেখতে পাবো যে কোথায় কি কোন স্ট্যাটাস আছে। তারপর আমরা এখন তো হিউজ দিই মেসেজিং ইউজ করি, তাই না? হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ, তারপরে চ্যাট বোর্ড ইউজ করি, চ্যাট করা। যে আমি তো জানি যে অনেক অর্গানাইজেশন প্রাইভেট সেক্টরে যারা প্রজেক্ট ম্যানেজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে, মেইন মানে খুব কুইক কমিউনিকেশন গুলো। প্রতিটা প্রজেক্টের জন্য একটা গ্রুপ তৈরি হয়, পুরো প্রজেক্ট সেই গ্রুপে থাকে। সো ওখানে কিন্তু সমস্ত মেসেজিং, পাস, ফোন করা, ভিডিও কল করা, এভরিথিং ইজ হ্যাপেনিং। তারপর নলেজ রিপোজিটরি, যেহেতু শেয়ার টিম কাজ করছে ভার্চুয়ালি, তাহলে কি হতে হবে, একটা নলেজ রিপোজিটরি রাখতে হবে সফটওয়্যার। হ্যাঁ, আমরা যে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম কিছু, যাতে সবাই ডকুমেন্টগুলোকে শেয়ার করতে পারি। অফিসে থাকলে তো আমরা ফিজিক্যালি হয়তো ফাইল আছে, ফাইল থেকে যে কেউ দিতে পারে, এখানে তো এটা সম্ভব না। তারপরে মেইন টার্গেট হচ্ছে ফেস টু ফেস কিভাবে কমিউনিকেশন এনশিওর করা যায়। এই জন্য আমাদেরকে এনশিওর করতে হবে আমরা জুম ইউজ করবো নাকি মাইক্রোসফট টিম ইউজ করবো নাকি গুগল মিট ইউজ করবো, যেগুলো দিয়ে আসলে আমরা ইজিলি ফেস টু ফেস যে কমিউনিকেশনটা সেটা যাতে করতে পারি। যেমন একটা কথা বললো না, যেখানে সুযোগ হবে আমরা ফেস টু ফেস কমিউনিকেশন করার চেষ্টা করব। কারণ কি, তাহলে ব্যান্ডউইথ অফ কমিউনিকেশন অনেক ব্রড হয় এবং নন ভার্বাল কমিউনিকেশনটা ইজিলি বোঝা যায়। তাহলে কি করতে হবে দেখেন, ভার্চুয়াল টিম মেম্বার নিডস ফ্যাসিলিটেট এন্ড এনশিওর কোলাবোরেশন অ্যাজ এ প্রায়োরিটি। কোলাবোরেশনটা সবচেয়ে টপ প্রায়োরিটি থাকবে এবং তার জন্য আমরা কি করব, শেয়ার্ড গোলস থাকতে হবে। মানে আমরা যাতে যার যার এজেন্ডা নিয়ে না কাজ করি, পুরো টিমের শেয়ার গোল নিয়ে যাতে আমরা কাজ করি, ক্লিয়ার পারপাস এবং সবার কি দায়িত্ব, কোন কাজ, রোলস এবং এক্সপেকটেশন যাতে ক্লিয়ারলি ডিফাইন করা থাকে। যেমন আমরা এটার জন্য রেসি ইউজ করতে পারি, রেসি চার্ট। আর এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে খুব সুন্দর একটা বাণী দেওয়া আছে আর কি, বাণী চিরন্তনের মতো। আমার কাছে খুব ভালো লাগছে, নকিং ডাউন ভার্চুয়াল ওয়ালস। আমরা যে স্ট্র্যাটেজি নিচ্ছি ভার্চুয়াল টিমের সাথে কিভাবে কাজ করবো, উদ্দেশ্য কি, যে ভার্চুয়াল ওয়াল সেটা যাতে আমরা মানে ব্রেকডাউন করতে পারি এবং আমরা খুবই কানেক্টেড ফিল করতে পারি। অলরাইট, সো এবং এনগেজমেন্ট এনশিওর করতে হবে। হ্যাঁ, ম্যানেজ এনগেজমেন্ট বাই ফোকাসিং অন টিম ডাইনামিক্স, যাতে সব ধরনের কালচারের, বয়সের এবং স্কিলের লোকজন থাকে। ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, যে যে রেসপন্সিবিলিটি নেবে, অ্যাকাউন্টেবিলিটি নেবে সেটা যাতে সেটা ওন করে এবং ইফেক্টিভ কমিউনিকেশন যাতে সবাই অ্যাটেনশন হয়। মিটিং শুরু হয়ে গেছে কেউ নাই বা সবাই 5 মিনিট পরে জয়েন করতেছে, এরকম যাতে না হয়। ঠিক আছে, তারপরে দেখেন আমরা ভিডিও কনফারেন্স টুল ইউজ করবো যাতে আসলে বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন বুঝতে পারি, তাই না? ফেস দেখে বডি নন ভার্বাল কমিউনিকেশন যেহেতু প্রায় মোর দ্যান 50%, না, অনেকে বলে যে 55% কমিউনিকেশন হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। সো আমরা এটাকে ইউজ করার চেষ্টা করি। আর টাস্ক গুলোর কি স্ট্যাটাস, সেটার জন্য আমরা কানবান স্টাইল বোর্ড ইউজ করতে পারি, যেটা আমি এক্সাম্পল একটু আগে দিলাম। যেমন ট্রেলো ইউজ করতে পারি, রেডি ইউজ করতে পারি, জিরা ইউজ করতে পারি, কিংবা ইভেন মাইক্রোসফট প্রজেক্টও কিন্তু এখন এগুলোকে এনাবল করে। সো মেইন হচ্ছে টিমের মধ্যে যাতে ইফেক্টিভ কমিউনিকেশন হয় এবং সেই জন্য আমরা টিম চার্টারে কিন্তু যদি ভার্চুয়াল টিম থাকে, টিম চার্টারে আমরা সব রুলস লিখে ফেলি। কিন্তু কোশ্চেন ছিল আর কি, সেটা হচ্ছে প্রিভিয়াস এই আমরা মানে এই আগে তো মানে 2014-15 সালের যে পিএমপি পড়াশোনা, তখন তো বেশি এমনিতে যে ইয়ে ছিল, ওই যে আমাদের
জ্ঞান চার্ট, তারপর এইসব নিয়ে কথাবার্তা বেশি ছিল। কিন্তু এখন ম্যাক্সিমাম সময় কানবান বলা হচ্ছে। তা এখন কি জ্ঞান চার্ট কি অবসলেট হয়ে গেছে? না না না, জ্ঞান চার্টও আছে, জ্ঞান চার্ট নিয়ে আমাদের অনেক আলোচনা আছে সামনে। তো জ্ঞান চার্টটা আসলে বেশিরভাগ ইউজ হয় ইয়াতে, মানে প্রেডিক্টিভ প্রজেক্টে আমরা ইউজ করি, কিন্তু অ্যাজাইল খুব একটা মানে জ্ঞান চার্টের ইউজ করে না, প্রায় বেশিরভাগ তুমি জ্ঞান চার্টের আশেপাশে যায় না। যদি খুব দরকার না হয়, যে স্টেক হোল্ডার চাচ্ছে বা কাস্টমার চাচ্ছে, তাহলে হয়তো ইউজ করে, নাহলে কিন্তু তারা যে কানবান স্টাইল বোর্ড ইউজ করে, নর্মাল টাস্ক বোর্ড কিংবা কানবান বোর্ড এরকম ইউজ করে। এটা আছে, ওটা এখনো আছে। এবং এখন যে আপনারা তো অনেকে জানেন 2019 থেকে মাইক্রোসফট প্রজেক্টের যে ভার্সন, সেটাতে কিন্তু অ্যাজাইলেরও কিন্তু স্প্রিন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু ডিফাইন করা যায়। অ্যাজাইলের মতো কিন্তু প্রজেক্ট বানানো যায় ইটারেটিভ ইনক্রিমেন্ট মাইক্রোসফট প্রজেক্টও। সো আমরা ঠিক মতো আসলে টিমের অ্যাসেস করতে হবে। সেই জন্য যখন রেট্রোস্পেক্টিভ করবো আমরা ভার্চুয়াল টিমে, তখন আসলে যে আমরা কয়েকটা স্টেজ শিখেছি না রেট্রোস্পেক্টিভের গত ক্লাসে, সেজ দ্য স্টেজ, হ্যাঁ, তারপরে গ্যাদার ডাটা, ইনসাইট জেনারেট করা, জেনারেট ইনসাইটস। তো এই সবগুলো তখন আসলে এই ভার্চুয়াল টুলগুলো ঠিক আছে কিনা, আমাদের কমিউনিকেশন ঠিক আছে কিনা, এই সবগুলো নিয়েও এক মানে আইটেমস থাকতে হবে যেটা আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, সো আমরা অ্যাসেসমেন্ট গুলোকে ইনক্রিজ করব, এবং এটার জন্য একটা টুল ইউজ করতে পারি আমরা, সেটার নাম হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। এটা ফিগারকে আমি এখানে অ্যাড করেছি, দেখি না অ্যাড করিনি। এটা একটা বিশেষ টুল, হ্যাঁ, যেটা স্টেক হোল্ডার চ্যাপ্টারে আছে। আপনার টিমও তো আপনার স্টেক হোল্ডার। তো এখানে আসলে ইন্টারেস্টিং একটা টেবিল দিয়ে, হ্যাঁ, একটা ম্যাট্রিক্স টেবিল দিয়ে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট স্টেক হোল্ডাররা কতটুকু এনগেজ আছে আমার প্রজেক্টে সেটা মেজার করা যায়। তো এটা যেহেতু এখানে নাই, আবার সামনে আসবে, স্টেক হোল্ডার একটা চ্যাপ্টারে আসবে, তখন আসলে আমি এটা পড়াবো। হ্যাঁ, কিভাবে একটা ম্যাট্রিক্স টেবিল দিয়ে আমরা স্টেক হোল্ডার এনগেজমেন্ট আরো বাড়াতে পারি বা মানে মেজার করতে পারি, যে আসলে যেটা এক্সপেক্ট করতেছি আমরা স্টেক হোল্ডার কাছ থেকে, তারা একটু এনগেজ আছে কিনা। অলরাইট, আর কি আছে, কমিউনিকেশন প্ল্যানটা ঠিক করতে হবে। যেহেতু ভার্চুয়াল টিম, তার মানে এটা নর্মাল টিমের মতো কিন্তু প্ল্যান করলে হবে না, তার সাথে আরো কিছু এডিশনাল প্ল্যানিং আইটেম নিয়ে আসতে হবে। সো সেইটাকে ইনশিওর করতে হবে। আর লাস্টে দেখেন, লাস্টে কি বলেছে, জাস্ট গাইডলাইন। লাস্ট মানে এতক্ষণ পরে আমরা র্যাপ আপ করতেছি। প্রথম লাইনটা থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে, প্রথম লাইনটা। ওয়াহিদ, প্রথম লাইনটা কি? Focus on collaboration and team norms before focusing on tools. কি হলো তাহলে? মনে হচ্ছে ওই যে টিম নর্ম এবং মানে টুলস যেগুলো আছে ওগুলার আগে এই নর্মটা ঠিক করতে হবে, কি যেন ওটা টার্ম ছিল, হ্যাঁ, মানে টিম চার্টার ঠিক করতে হবে। টিম চার্টার বা কমিউনিকেশন প্ল্যান এগুলোকে সবার আগে সেট করতে হবে, তারপরে আমরা ফোকাস করবো টুলসে। হ্যাঁ, এই যে মাইন্ডসেটটা একটু কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। আমরা ভার্চুয়াল শুনলেই মনে হয় যে আইটি টুলস টেকনিক ইউজ করবো, কিন্তু ওইটা না, তার আগে আসলে প্ল্যান করতে হবে যে আমি টিমে আমাদের যে ভিডিওতে আমরা দেখলাম যে মিটিং এ একজনের বেশি কথা বলবে না, আবার যখন কেউ কথা বলবে তখন যাতে সে প্রথমে নিজেকে আইডেন্টিফাই করে যে আমি অমুক কথা বলছি, বা ভিডিওটা অন যাতে অন করে। সেই সমস্ত গুলো কিন্তু আগে লিখে ফেলতে হবে, তারপর সেই অনুযায়ী আমি টেকনোলজি বা টুল অ্যালাইন করব। সেই মাইন্ডসেটটা থেকে একটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। অনেক সময় আমরা হুট করে বলবো যে না, আমরা তো আসলে টুল, আমাদের জন্য বেস্ট টুল হবে কানবান বোর্ড ইউজ করা, হ্যাঁ, কিংবা এই জ্ঞান চার্ট ইউজ করা। তার আগে আমাদের কাছে সেট করতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি আমাদের টিমের কাছ থেকে। ঠিক আছে, এটা মেইন। আর বাকি দেখেন আমরা অলরেডি করছি, সেগুলো এখানে র্যাপ আপ করছে। আর ক্যালেন্ডার টুলস ইউজ করতে হবে, যেহেতু ভার্চুয়ালি কাজ করতেছে, অলরেডি আমরা এটা ইউজ করি। সবাই আউটলুক ইউজ করেন না? আউটলুক বা গুগলে কিন্তু ক্যালেন্ডার সব ফ্রি টুল। হ্যাঁ, এবং যারা আউটলুক ইউজ করেন অফিসে, তারা তো আমরা মিটিং সেট করার সময় কি করি, সবার কিন্তু আউটলুকে চেক করি। আর আউটলুকে ইজিলি চেক করা যায় কে এখন অ্যাভেলেবল আছে, কে ফ্রি আছে, বা কে এখন অকুপেড আছে। সো আপনি যদি আপনার বসের সাথে বা আপনার কারোর সাথে মিটিং করতে চান, আপনি ইজিলি আউটলুক থেকে দেখতে পারেন যে আসলে সে ফ্রি আছে কিনা, এবং সেই অনুযায়ী আপনি মিটিং প্ল্যান করতে পারেন। আর গুগল ক্যালেন্ডারও এগুলোকে করা যায়। সো সেটি হচ্ছে আসলে আমাদের ক্যালেন্ডার টুলস আমাদের ইউজ করতে হবে, যাতে আসলে সবাই টাইম বক্সটা জানে যে কখন কোন ঘটনাটা ঘটবে। ঠিক আছে, ভেরিয়েন্স অ্যানালাইসিস। হ্যাঁ, ভেরিয়েন্স দেখতে হবে যে আসলে আমরা যে এফোর্ট গুলো নিচ্ছি ভার্চুয়াল টিমের জন্য সেটা কাজ করছে কিনা। জেনারেলিটি আমরা কোথায় করবো? রেট্রোস্পেক্টিভে, যখন আমরা গ্যাদারিং ডেটা করবো এবং জেনারেট ইনসাইট করবো,
হ্যাঁ, তখন আসলে আমরা এই জিনিসগুলো করবো এবং ইমপ্রুভমেন্টের ওয়ে আউট করবো। ভার্চুয়াল টিমের বেস্ট প্র্যাকটিস গুলো বলা হয়েছে, ম্যানেজ ইনহারেন্ট রিস্ক অফ ইন্ডিভিজুয়াল টিম মেম্বার্স বিকামিং আইসোলেটেড। ওই যে আমি আপনাদের গল্প শোনালাম যে আমার ফ্রেন্ডের বিকামিং আইসোলেটেড, মানুষ যখন আইসোলেটেড ফিল করে তার প্রোডাক্টিভিটি কিন্তু ডাউন হয়ে যায়। হ্যাঁ, সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ফোকাস অন শেয়ার্ড কমিটমেন্টস ভার্সেস ইন্ডিভিজুয়াল অ্যাকমপ্লিশমেন্ট ফর টাস্ক। সেকেন্ডটা খুবই ইম্পর্টেন্ট। শেয়ার্ড কমিটমেন্ট আমরা যেটা করেছি ইটারেশন প্ল্যানিং এ বা প্রজেক্টের শুরুতে বা কোনো একটা কাজ নেওয়ার শুরুতে, সেটা যাতে আমরা ফোকাস থাকি। ইন্ডিভিজুয়াল কাজ নিয়ে যে আমি তো আমার কাজ করে ফেলছি, আর কোনো দায়িত্ব নেই, এটা করলে কাজ করবে টিম? অ্যাজ আ টিমে কি বলেছি আমরা? যে সোয়ার্মিং এবং মবিং এবং পেয়ারিং বলেছি। তার মানে কি আমার কাজ শেষ, আমি কি বসে থাকবো? আমি কি করবো? চেষ্টা করে দেখবো যে অন্য কারো হেল্প লাগবে কিনা, আমার স্কিল দিয়ে আমি পেয়ারিং মবিং সোয়ার্মিং করে কাউকে হেল্প করতে পারি কিনা। কারণ আমার গোল টার্গেট হচ্ছে যে আমাদের এই ইটারেশনের বা এই টাইম বক্সের গোল যাতে আমি অ্যাচিভ করতে পারি। সো একজন যদি না পারে তাই তো আসলে পুরো গোলটাই অ্যাচিভ হবে না। সো আমি বসে থাকবো না, আমি এটা হেল্প করবো। তারপরে কি বলছে? ইনস্টিল এ সেন্স অফ শেয়ার্ড কমিটমেন্টস ইন দ্য টিম। ঠিক আছে, তার জন্য টিম চার্টার তৈরি করবো সবাই মিলে এবং অ্যাডপ্ট বিহেভিয়ার্স টু রিইনফোর্স কোলাবোরেশন এন্ড প্রমোট ভিজিবিলিটি। তারপর হচ্ছে প্রায়োরিটাইজ টিম গোলস ওভার ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স। ঠিক আছে, অ্যাজাইলে কিন্তু এই কথাটা মনে রাখি, এখান থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষায়। অ্যাজাইলে যেটা বেশি প্রেফার করা হয় অলওয়েজ টিম পারফরম্যান্স মেজার করা হয়, নট ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স। কাউকে আমরা পয়েন্ট আউট করি না, ফিঙ্গার আউট করি না যে তুমি এটা করছো কি করো নাই। এই রেট্রোস্পেক্টিভে আমরা কখনো এটা আলোচনা করি না যে ও তো কোনো কাজই করলো না এই রেট্রোস্পেক্টিভে, বা ওর কারণে আসলে প্রজেক্টটা বা আমাদের এই ফিচার 3টার মধ্যে 2টা ডেলিভারি দিতে পারছে, একটা ডেলিভারি তৈরি হয়নি। এরকম আমরা পয়েন্ট আউট করবো না, আমরা অলওয়েজ করবো টিমের পারফরম্যান্স মেজারমেন্ট। হ্যাঁ, সো ওইটা ফোকাস থাকতে হবে, টিম গোলস ওভার ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স। enables team to self organize and be accountable for deliverables। ঠিক আছে, এটা কিন্তু একদিনে আমরা পারবো না। আমরা আগে বলেছি যে অ্যাজাইলের যে মাইন্ডসেট, যেমন সেলফ অর্গানাইজ হতে হবে এবং আমি যে দায়িত্ব নিয়েছি সেটা আমরা করবোই, সেটা কিন্তু হুট করে হবে না, টাইম লাগবে, কালচারাল শিফট, মাইন্ডসেটের শিফট। সো ডান। সো 2টা টপিক আমরা শেষ করলাম। আমরা একটু 5 মিনিটে ব্রেকে যাই, তারপর এসে এই লাস্ট টপিকটা আমরা শেষ করব, রিলে শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রজেক্ট। ওকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে 5 মিনিটে ব্রেকে চলে গেল। ইয়েস। So let me share. So আমরা লাস্ট টপিক করবো, আমার মনে হয় বেশি সময় লাগবে না। এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আর কি। আমাদের এই যে পুরো টপিকের মধ্যে 2টা টপিক বলেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই টপিক আর হচ্ছে লাস্টের টপিক। সো এটার পরে আসলে আমরা প্রজেক্ট প্ল্যানিং এ চলে যাব। নেক্সট লেসনটা হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট। স্টার্টিং দ্য প্রজেক্ট মানে হচ্ছে প্ল্যানিং করা। তার মানে এখন কি হবে, এখন আসলে এই চ্যাপ্টারে আমরা মেইনলি 2টা জিনিস পড়ব। একটা হচ্ছে আমাদের যদি আমরা অ্যাজাইল প্র্যাকটিস করি তাহলে আমরা অ্যাজাইলে যেটা দিয়ে প্রজেক্ট শুরু হয় সেটাকে বলা হয় ভিশন স্টেটমেন্ট, প্রোডাক্ট ভিশন কিংবা প্রজেক্ট ভিশন, বা সিম্পলি প্রজেক্ট ভিশন স্টেটমেন্ট দিয়ে প্রজেক্টটা শুরু হয়। যেমন সিম্পলি একটা লাইনও থাকতে পারে যে আমি একটা ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করব এবং বাংলাদেশের নাম্বার 1 ই লার্নিং প্ল্যাটফর্ম হতে চাই। হ্যাঁ, এরকম একটা আমি বলেছিলাম আগে, একটা এরকম এক্সাম্পল দিয়েছিলাম। তো সেটা হচ্ছে আমাদের ভিশন। সেই ভিশন পার্টটাই আমাদেরকে ড্রাইভ করবে টু সেট আওয়ার রোড ম্যাপস। সেই রোড ম্যাপটা থেকে আমরা রিলিজ প্ল্যান করব। রিলিজ প্ল্যানের মধ্যে থাকবে এপিক্স, এপিক্স এর মধ্যে থাকবে ফিচার্স, ফিচারের নিচে থাকবে স্টোরি। ঠিক আছে, আর যদি প্রেডিক্টিভ প্রজেক্ট হয় তাহলে বেশিরভাগ জায়গায় আমরা ইউজ করি প্রজেক্ট চার্টার। হ্যাঁ, প্রজেক্ট চার্টার হচ্ছে হাই লেভেল প্রজেক্টের সব ডেসক্রিপশন, প্রজেক্টের জাস্টিফিকেশন কি, প্রজেক্ট আমরা কেন করব, প্রজেক্ট করলে কি বেনিফিট হবে, তারপর প্রজেক্টটা কোন বিজনেস কেসের দ্বারা প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়েছে, তারপর প্রজেক্টের স্পন্সর কে বা কারা, প্রজেক্টের ম্যানেজার কে, তার অথরিটি রেসপন্সিবিলিটি কি কি, এবং এই প্রজেক্টের হাই লেভেল ডেলিভারেবলস কি কি, প্রজেক্টের শিডিউল কি, কস্ট কি, বাজেট কি, তারপরে হাই লেভেল রিস্ক কি, অ্যাসাম্পশনস কনস্ট্যান্ট কি কি। এরকম হাই লেভেলের 2-3 পৃষ্ঠার মধ্যে একটা রাইট আপ লিখতে হয়। প্রজেক্ট চার্টারের একটা ফরম্যাট আছে, দেখবেন যে আপনাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাদের একটা সাথে আমি জিপ ফাইল শেয়ার করেছি, বা যারা প্ল্যাটফর্ম কিনেছেন সেখানে দেখবেন যে স্টুডেন্টস রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, ক্লিক করলে জিপ ফাইল ডাউনলোড হয়। সেখানে দেখবেন যে প্রজেক্ট চার্টারের একটা টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটটাতে যে যে আইটেম আছে সেই আইটেমগুলো জেনারেলি ইউজ করা হয় এবং বেশি লম্বা একটা ডকুমেন্ট হয় না, 3 থেকে 4 পেজ ডকুমেন্ট। এবং এইটা যখন সাইন আপ হয় বাই দ্য স্পন্সর তখন প্রজেক্টটা শুরু হয় অফিসিয়ালি। সেই চ্যাপ্টারে আমরা সেই জিনিসটাই দেখবো যে যখন আমরা প্রজেক্টটা শুরু করব তখন আসলে আমরা যাতে সবাই এগ্রি করি যে আমাদের ভিশন কি,
এবং আমাদের আসলে প্রজেক্টের এক্সপেকটেশনটা কি, কেন আমরা প্রজেক্টটা করছি। ওকে, সো টপিকটার নাম দেখেন, টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে বিল্ড এ শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এ প্রজেক্ট। সো আমাদের ভিশন স্টেটমেন্ট দিয়ে আমরা সবাই শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছি, শেয়ার বলে যাচ্ছি। এবং এই ভিশনটাকে অনেক সময় স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন খুব একটা সুন্দর টার্ম আছে, যেটাকে বলা হয় কি নর্থ স্টার। কালকে বঙ্গবন্ধু ইয়ে না অফিস থেকে এখানে, তাহলে ঘুম থেকে একটু আগে উঠতে পারি, 7টা দিকে নর্থ স্টার। আচ্ছা, পানি দাও তো একটু। বেশি কথা বললে আসলে মিউট করতে হবে। ওকে, দেখেন নর্থ স্টার মানে কি? মানে ধ্রুব তারা, তাই না? বাংলায় বলে ধ্রুব তারা, যেটা দেখে আমরা ডিরেকশন নিই। সো আমরা আমাদের প্রজেক্টের জন্য নর্থ স্টার সেট করতে চাই, ভিশন সেট করতে চাই, যেটা দিকে আমরা যাব, যেটা আমাদেরকে ডিরেকশন দিবে যে আমরা কি করতে যাচ্ছি প্রজেক্ট। সো এখানে কি কি দেখেন, কি কি টুলস টেকনিক আছে, লেটস সি। টুলস এবং ডেলিভারেবলস, একটা হচ্ছে ভিশন তৈরি করতে হবে আমাদের। আর এটা কি কারো মনে আছে যে মেটাফোর? কারো মনে আছে কোথায় পড়ছিলাম মেটাফোর? এক্সপি তো ভাইয়া ইয়ে হয়েছে, মেটাফোরটা মনে করতেছে না। হ্যাঁ, এক্সট্রিম, এক্সপি মানে কি? এক্সট্রিম প্রোগ্রামিং। হ্যাঁ, এক্সট্রিম প্রোগ্রামিং কিন্তু একটা 13টা কোর প্রিন্সিপালের মধ্যে একটা ছিল মেটাফোর ইউজ করা। হ্যাঁ, মেটাফোর মানে রূপক বা উপমা ইউজ করা। মানে আমরা যেখানেই পাবো এমন কিছু শব্দ ইউজ করবো, যেহেতু বিজনেস টিম এবং আমরা টেকনিক্যাল টিম একসাথে কাজ করছি, তো যখন আসলে আমরা ভিশন স্টেটমেন্ট তৈরি করবো তখন আসলে দুইটা টুল ইউজ করতে পারি আমরা। একটা বলা হচ্ছে এক্সপি মেটাফোর, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে পরীক্ষায় আপনার প্রশ্ন আসতে পারে যে ভিশন স্টেটমেন্ট তৈরি করার জন্য কি কি টুল আমরা ইউজ করতে পারি। সো স্টুডেন্ট ম্যানুয়ালে দুইটা টুলের কথা বলা আছে, একটা এসপি থেকে নেওয়া হয়েছে, এক্সপি মেটাফোর। তার মানে আমরা এমন একটা ভিশন স্টেটমেন্ট তৈরি করব যেটা আসলে কি, যেটা এরকম হবে, উপমা দিয়ে আমরা প্রেজেন্ট করতে পারি, বা যখন আমরা এটা ভিশন স্টেটমেন্ট তৈরি করব তখন যে আমরা বিজনেস টিমের সাথে মেইন টিম, কোর টিম বা টেকনোলজি টিম যে কথা বলতেছে, তখন যাতে আমরা মেটাফোর ইউজ করি, যাতে সবার জন্য এটা আন্ডারস্ট্যান্ডেবল হয়, সবাই যাতে বুঝতে পারি। উপমা ইউজ করে আমরা ডিসাইড করবো, কথা বলবো। আর আরেকটা ইউজ করা হয় ভিশন তৈরি করার জন্য, সেটাকে বলা হয় প্রোডাক্ট বক্স এক্সারসাইজ। এটা কি কারো জানা আছে, বা আমি কি এক্সপ্লেন করেছিলাম হোয়াট ইজ প্রোডাক্ট বক্স এক্সারসাইজ? প্রোডাক্ট বক্স এক্সারসাইজ না, হ্যাঁ। সো দেখেন এই যে এটা কিন্তু একটা চমৎকার টুল। হ্যাঁ, চমৎকার টুল, প্রোডাক্ট বক্স এক্সারসাইজ। চমৎকার টুলটা বোঝার জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা যে মেগা শপে যাই না, মেগা শপ, এগারোয়া, ইউনিমার্ট, তারপরে কি কি আছে, তারপর আছে আমাদের স্বপ্ন। সে আমরা যে মেগা শপে যাচ্ছি, কেউ কি এরকম আছেন যে মেগা শপে আমি টার্গেট করে গিয়েছিলাম যে একটা জিনিস কিনবো এবং একটা কিনে বের হয়ে আসছি? কেউ পারছেন? কমই এরকম হয়। না, খুবই কম হয়। সারোয়ার ভাইয়ের সাথে বোধহয় একদিন কোথায় গেছিলাম, এগারো না কোথায় গেলাম না সারোয়ার ভাই, গুলশানে? হ্যাঁ, এগারোতে গেলাম। এগারোতে তো দেখেন হ্যাঁ, আমরা কিন্তু গেলে দেখা যায় একটা কেনার কথা, আরো কিন্তু দুই একটা আরো কিনে ফেলি, যদি ওইটা টার্গেট করে যায়নি। আর যদি কার্ডটা থাকে তাতে কোনো হিসাব নাই, তাহলে যা দেখতেছি ভালো লাগতেছে, লেটস বাই ইট। আমরা কি করি দেখেন, আমাদের যে আমরা মেগা শপে গিয়ে কেন কিনতেছি দেখেন, আপনারা কি খেয়াল করছেন? এখন যে বক্স গুলো থাকে প্রোডাক্টের, সেই বক্স গুলোর বাইরে লেখা থাকে না, খুবই জাঁকজমকপূর্ণ, কালারফুল, দেখে মনে হয় দেখি এটা কি জিনিস, দেখছেন? আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা যে পেস্ট ইউজ করি, পেস্টের প্যাকেট গুলো আগে কিরকম ছিল, মানে বাইরের কাগজের প্যাকেট করতেছে, আর এখন দেখছেন কিরকম চকচকা, মনে হচ্ছে একদম ঝিকঝিক করতেছে, দেখেছেন? তার মানে কি, আমরা কিন্তু তখন ওটাকে টিক করি, টিক করে দেখি যে আসলে এটা কি ফিচার আছে, এটা কি, আবার বলে যে এখানে 20% বেশি পাবেন, এটার দাম এত % লেস হয়েছে, এটা দিয়ে আপনার দাঁতের কেভিটি হবে, এই হবে, সেই হবে, মানে নানান নানান জিনিস। হ্যাঁ, পুরাটা বক্সে চাই দিয়ে কিন্তু এইসব জিনিস থাকে। এবং আমরা কি করি, আমরা কি প্রোডাক্টটা খুলে দেখি নাকি বক্সটাই আমাদেরকে অ্যাট্রাক্ট করে? হ্যাঁ, বক্স আমাদের অ্যাট্রাক্ট করে, বক্স দেখে কিন্তু আমরা কিনি। বাচ্চাদেরকে নিয়ে যদি এগারোতে যান বা স্বপ্নতে যান, বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চা যারা ধরেন 3, 4, 5, 6 বছর বয়স, সবাই কি দেখেছেন যে সমস্ত
মেগা শপে বাচ্চাদের সমস্ত আইটেম থেকে মাটিতে খেলনার আইটেম গুলো দেখেছেন সবাই? মাটিতে Yes. থাকে কিন্তু একদম সবচেয়ে লোয়েস্ট লেভেলে। কেন? বাচ্চা যাতে নিজে এটা পিক করতে পারে, বাচ্চা যাতে এটাতে চড়তে পারে, বুঝতে পেরেছেন? এবং যেটা বাচ্চা ধরবে সেটা কি আপনি ছাড়াতে পারবেন? কোন প্যারেন্টস পারবেন যে বাচ্চা এটা ধরেছে বলছে আব্বু এটা আমি নেব? হাউ ডু ইউ রিফিউজ? ওগুলো সামনে হ্যাঁ। থাকে, ওগুলো সামনে হ্যাঁ। থাকে, এন্ট্রি হ্যাঁ। পয়েন্টে থাকে। এন্ট্রি পয়েন্টে মানে যাতে বাচ্চারা ইজিলি পিক করতে পারে, উপরে রাখলে তো সে দেখতেই পারতো না। সো প্রোডাক্ট বক্স এক্সারসাইজ হচ্ছে একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ। যখন আমরা প্রোডাক্টে কি ফিচার হবে, কি কি মেইন ফিচার থাকবে, তো আমরা কি করি, সেলস টিম, মার্কেটিং টিম যারা আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং আমাদের যারা টিম কাজ করবে, টেকনিক্যাল টিম বা কোর টিম, তারা বলে যে তোমরা একটা ফিজিক্যাল বক্স নিয়ে বসা হয়, ফিজিক্যাল ব্ল্যাঙ্ক একটা বক্স ধরেন যে পাওয়া যায় না, ব্ল্যাঙ্ক বক্স, হার্ডবোর্ড বা কাগজের যে ইয়েলো কালার বা কি কালারে পাওয়া যায়, সেটা নিয়ে বসা হয় এবং বলা হয় যে তুমি লেখো যে তুমি আসলে কোন সাইডে কি চাচ্ছ, যে প্রোডাক্টটা ডিজাইন করতে চাচ্ছ, এই প্রোডাক্টের মধ্যে কি কি ফিচার হবে, যেটা দেখে কাস্টমার পিক করবে প্রোডাক্টটা। সো তখন কিন্তু এই এক্সারসাইজটা সবাই মিলে করে, সেলস টিম, মার্কেটিং টিম এবং কোর টিম, করে প্যাকেটটা ডিজাইন করে ফেলে, বিভিন্ন রং টং দিয়ে বিভিন্ন কালারফুল করে প্যাকেটে ডিজাইন করে ফেলে। এই প্যাকেট ডিজাইন থেকে কিন্তু আমি বুঝতে পারছি যে আসলে আমি আমার প্রোডাক্টে কি দিতে চাচ্ছি, কি কি মেইন ফিচার হবে, আমাদের এটাকে টার্গেট করে আমরা কিন্তু বের করতে পারি আমাদের ভিশনটা কি হওয়া উচিত। সো এটা একটা মানে বেশ গেমিং টাইপ একটা এক্সারসাইজ, যেটা দিয়ে কিন্তু আমরা মানে আমাদের প্রোডাক্টের কি কি ফিচার হবে, কি কি হলে কাস্টমার সবচেয়ে কুইকলি পিক করবে, হ্যাঁ, এবং আমার এটা কাস্টমার কারা, কোন এজের, এগুলো কিন্তু আমরা সব আইডেন্টিফাই করতে পারি। তো সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট বক্স এক্সারসাইজ। আমরা যখন ভিশন তৈরি করি তখন আসলে আমরা এই ধরনের টুল এবং ইউজ করতে পারি আর কি। আচ্ছা, আমরা বলতেছিলাম ট্রেডিশনাল প্রজেক্টে উই ক্যান ইউজ চার্টার কিংবা অ্যাজাইলও চার্টার ইউজ করতে পারি, সেটাকে অনেক সময় বলা হয় অ্যাজাইল প্রজেক্ট চার্টার। আর আমরা ট্রেডিশনাল বা প্রেডিক্টিভ প্রজেক্টে বলি প্রজেক্ট চার্টার। তারপরে আসলে এটা হওয়ার পর আমরা প্রজেক্ট প্ল্যানে যাব, যেটা আমরা নেক্সট লেসনে শুরু করব। এবং এইসব কাজ হওয়ার পর আমরা যখন ভিশন স্টেটমেন্টের শুরুতেই আমরা সব প্রজেক্টে একটা কিক অফ মিটিং করি, তাই না? বাংলাদেশে খুব চল আছে আর কি এটা, যে প্রজেক্ট কিক অফ মিটিং। সো কিক অফ মিটিং এ আসলে মেইন যেটা হয় সেটা হচ্ছে ভিশন স্টেটমেন্টটা সবার সাথে শেয়ার করা হয়, এবং বা যদি ভিশন স্টেটমেন্টটা তৈরি না থাকে তাহলে সবাই মিলে আসলে আমরা শেয়ার্ড ভিশনটা ওখানে তৈরি করি। ঠিক আছে? কিক অফ মিটিং এর একটা উদ্দেশ্য হচ্ছে যে ভিশনটাকে ডিসেমিনেট করা বা সবাই মিলে ভিশনটার শেয়ার্ড গোলটা বা শেয়ার্ড কমিটমেন্টটাকে সেট করা। ব্রেনস্টর্মিং আমরা আরেকটা টুল হিসেবে ইউজ করতে পারি আমরা যখন এই যে ভিশন এস্টিমেট তৈরি করছি। আর টি শেপ স্কিল তো অলরেডি টক অ্যাবাউট। অলরাইট, সো এখানে কিন্তু অনেক কিছু অ্যাজাইলের জিনিস পাবো যেটা আমরা অলরেডি করে আসছি, ফলে এই টপিকটা আমাদের বেশি সময় লাগবে না। তাহলে প্রজেক্ট ভিশন স্টেটমেন্ট আমরা তৈরি করব, যেটা আমরা নর্থ স্টার হিসেবে ইউজ করব, যেটা আমাদের প্রজেক্টকে ড্রাইভ করবে। এবং এটা প্রজেক্ট চার্টারের থ্রুতে করতে পারি। প্রজেক্ট চার্টারে কি কি থাকে, এই যেগুলো হচ্ছে প্রজেক্ট চার্টারের কন্টেন্ট। কিছু কিছু স্লাইডে এবং স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন কিছু কিছু ডকুমেন্টের কন্টেন্ট বলা আছে, যেমন প্রজেক্ট চার্টারের কন্টেন্ট বলা আছে। যেসব ডকুমেন্টের কন্টেন্ট বলা আছে স্টুডেন্ট ম্যানুয়ালে কিংবা পিএম বকে কিংবা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে, সেই স্লাইডগুলো খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট মানে অনেক সময় আপনাকে পরীক্ষায় সহজ প্রশ্ন আসবে যে এই যে প্রজেক্ট চার্টার আমরা বলি, প্রজেক্ট চার্টারে আসলে কি কি অংশ থাকে, কি কি চ্যাপ্টার থাকে বা কি কি সেকশন থাকে। সো দেখেন কি কি থাকে, দেখেন একটা হচ্ছে মেজারেবল প্রজেক্ট অবজেক্টিভ এবং রিলেটেড সাকসেস ক্রাইটেরিয়া, একদম হাই লেভেলের, যে আমাদের পিপিআইটা কি বা ভিশনটা কি। হাই লেভেল রিকোয়ারমেন্টস সব বলেছিলাম যে হাই লেভেল প্রজেক্ট ডেসক্রিপশন, বাউন্ডারিজ, কি ডেলিভারেবলস, ওভারঅল হাই লেভেল প্রজেক্ট রিস্ক, সামারি মাইলস্টোন, ডিটেল না সামারি মাইলস্টোন শিডিউল, তারপরে ফাইন্যান্সিয়াল রিসোর্স যদি অলরেডি অ্যাপ্রুভ থাকে সেটা কি পরিমাণ, কি স্টেক হোল্ডার কারা, এখন পর্যন্ত যতটুকু আমরা জানি আমাদের কি স্টেক হোল্ডার কারা, প্রজেক্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্টস, কার কার অ্যাপ্রুভাল লাগবে কোন কোন স্টেজে, তারপরে প্রজেক্টটা যদি এক্সিট করতে হয় কোনো কারণে, সাকসেসফুলি হওয়ার কারণে হতে পারে, প্রিম্যাচুর ক্লোজারের জন্য হতে পারে, সেটা কিভাবে হবে, সেই এক্সিট ক্রাইটেরিয়া এখানে বলা থাকে। প্রজেক্ট ম্যানেজার কে, তার অথরিটি এবং রেসপন্সিবিলিটি কি, স্পন্সর কে বা কারা এবং তাদের সিগনেচার থাকে। এই প্রজেক্ট চার্টার তৈরি করার কথা প্রজেক্ট স্পন্সর কার কথা, এটা তৈরি করবে কে, প্রজেক্ট ম্যানেজার নাকি স্পন্সর? স্পন্সর। স্পন্সর।
কারণ তার মাথায় তো সব আছে যে সে আসলে কি করতে চায়। তবে জেনারেলি এরকম হয় যে দেখা যায় প্রজেক্ট ম্যানেজার লিখছে ডকুমেন্টটা, আর এটাকে অথরাইজ করা হচ্ছে প্রজেক্ট স্পন্সর। কারণ এই লেখার সময় তো স্পন্সর নাই আসলে, ওই ফরম্যাটে আপনি লিখবেন এটা লেখে প্রজেক্ট ম্যানেজার, কারণ প্রজেক্ট ম্যানেজার আনঅফিশিয়ালি অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। যদি এখানে এই ডকুমেন্টের থ্রুতে অফিসিয়ালি অথরাইজ হচ্ছে, কিন্তু আনঅফিশিয়ালি কিন্তু আমরা জানি যে আসলে কে এই প্রজেক্টটাকে লিড করবে। সো দেখা যায় প্রজেক্ট ম্যানেজার লিখে স্পন্সর এটাকে ভেরিফাই করে এবং অ্যাপ্রুভ করে অথরাইজ করে। এটা যখন অথরাইজ হবে তার মানে কি প্রজেক্টটা অফিসিয়ালি এখন চার্টার হয়েছে, এই জন্য এটার নাম চার্টার। অফিসিয়ালি আমার অর্গানাইজেশনের প্রজেক্ট চার্টার্ড হয়েছে, তার মানে উই ক্যান নাও স্টার্ট। এবং এটার পরে কিন্তু প্রজেক্ট ম্যানেজার অথরিটি পায় রিসোর্স অ্যালোকেশন নেওয়ার, তারপরে ফান্ড পাওয়ার, হ্যাঁ সবকিছু কিন্তু সে অথরিটি পায়, তখন সে প্রজেক্টটা শুরু করতে পারে। অ্যাজাইলে আমরা ইউজ করি হচ্ছে ভিশন স্টেটমেন্ট, যেটা কি বলা হয় একটা ওয়ান লাইনের কিন্তু হতে পারে, বা একটা প্যারা হতে পারে, বা আরো কিছু আইটেম থাকতে পারে। কি হতে পারে? কমিউনিকেট এন্টারপ্রাইজ ওয়াইড দ্য ইন্টেন্ট এন্ড ভিশন অফ দ্য প্রজেক্ট রিটেন উইথ ব্রেভিটি এন্ড ক্ল্যারিটি। যখন আমরা এরকম ভিশন তৈরি করি আমরা কিন্তু ব্রেভিটি নেই না যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, আমরা এই করতে চাই, তো সেরকম কিন্তু থাকবে যাতে সবাইকে ড্রাইভ করে, একটা ড্রাইভিং মানে একটা যদি মানে ইয়া করে আর কি, মাসকে ইন্সপায়ার করে। এই যে আমরা শুনলাম না যে টি-20 কাপে যে আমরা 4-1 অস্ট্রেলিয়াকে হারালাম, হ্যাঁ তার একটা মোটিভেশন ফ্যাক্টর কি ছিল কারো জানা আছে? সাকিব বলছিল ইএসপিএন ক্রিকেট থেকে 4-1 কি আমার তো আসলে টি-20 সবচেয়ে খারাপ, মানে সবার কাছে আমরা হারি, আমরা বোধহয় জিম্বাবুয়ের পিছনে আছি ইয়াতে, সামহাও বোধহয় আফগানিস্তানের চেয়ে একটু আগে আছি, আর জিম্বাবুয়ের কিন্তু পিছনে আছি আমরা ব্যাটিং এ। সেটা হচ্ছে যে বড় টিম আমাদের সাথে খেলতে চায় না, কারণ আমরা তো খালি হারি টি-20-তে, ছোট টিমের সাথে হারি, বড় টিম তো দূরে কথা। সো এটা একটা মোটিভেশন ছিল যে আমরা অস্ট্রেলিয়া যেতে আসছে, আমরা লেটস সি দেখি আমরা ওদেরকে হারাতে পারি। ক্যাপচার দ্য প্রজেক্ট অবজেক্টিভ, কোন প্রবলেম সলভ করতে যাচ্ছি বা কোন অপরচুনিটি আমরা পিক করতে যাচ্ছি, এন্ড ক্রাইটেরিয়া ফর সাকসেস, কি কি পেলে আমরা বলবো যে আমাদের ক্রাইটেরিয়া আমরা যে টার্গেটে নিয়েছিলাম সেই টার্গেটটা অ্যাচিভ হয়েছে। এটাকে আমরা অনেক সময় বলা হয় প্রজেক্ট ওভারভিউ স্টেটমেন্ট, যে এখানে টাইটেলটা প্রজেক্ট ওভারভিউ স্টেটমেন্ট বলা হয়, এবং এটার পরে আসলে কিক অফ অ্যাক্টিভিটি শুরু হয়, মানে প্রজেক্ট শুরু হয়। তারপরে আমরা আসলে প্রজেক্টের প্ল্যান করি, হ্যাঁ হাউ টু রান দা প্রজেক্ট। সেখানে জাস্ট এখানে আমরা ইন্ডিকেশন দিলাম যে এরপরে আমাদের প্রজেক্ট প্ল্যান তৈরি করতে হবে, যখন চার্টারটা অ্যাপ্রুভ হবে বা আমাদের ওভারভিউ স্টেটমেন্টটা তৈরি হবে, এবং আমরা ডিসাইড করি যে আমরা প্রজেক্টে ট্রেডিশনাল অ্যাপ্রোচে করব নাকি হাইব্রিডে করব নাকি ক্যাজুয়ালি করব। সো কিক অফ মিটিং এ কি হয় এখানে একটু বলা হয়েছে যে কিক অফ মিটিং এর গোল কি, এস্টাবলিশ প্রজেক্ট কনটেক্সট, সবাই যাতে অ্যালাইন হয় যে আমরা কি করতে যাচ্ছি, এসিডস ইন টিম ফরমেশন, টিমটা এই পর্যন্ত আমরা কিন্তু কি দিয়ে শুরু করছি, বিল্ড এ টিম, আর শেষ করছি কি দিয়ে, শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং, লাস্ট টপিক। তাহলে এখন আমরা সবাইকে নিয়ে এসে টিমটা যে ছোট এখনো ফুল টিম আসে নাই কিন্তু যতটুকু হচ্ছে আমরা টিমটাকে ফর্ম করে ফেললাম। এনশিওর টিম অ্যালাইনমেন্ট টু দ্য ওভারঅল প্রজেক্ট ভিশন, সবাই যাতে অ্যালাইন হই যে আমরা কি করতে যাচ্ছি। আরো কি কি করা হয়, কিক অফে অনেক সময় করা হয় ভিশন স্টেটমেন্ট ডিফাইন করা হয়, যেখানে আসলে এখন ভিশন স্টেটমেন্ট তৈরি হয় না বা ফাইনালাইজ হয় না। তারপর টিম চার্টারটা ফাইনালাইজ করা হয়। তারপর হচ্ছে অ্যাসিস্টিং দ্য কাস্টমার প্রোডাক্ট ওনার, আমরা অনেক সময় অ্যাজাইলে বেশি প্র্যাকটিস হয় যে ইউজার স্টোরি কিভাবে লিখতে হবে, কিভাবে প্রায়োরিটাইজ করতে হবে, প্রোডাক্ট ওনার অনেক সময় নাও জানতে পারে, সে হয়তো বিজনেস টিম থেকে আসছে বা কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, সে হয়তো এগুলো জানে না, তখন হয়তো অ্যাজাইল কোচ তাকে ট্রেন আপ করতে পারে। ঠিক আছে, প্রোডাক্ট ব্যাকলগটা, এবং অনেক সময় অ্যাজাইলে কি করা হয় যখন এই ভিশন তৈরি করা হয় সাথে সাথে আসলে একদম ইনিশিয়াল একটা প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করা হয়, মানে কি কি বড় বড় অ্যাডিক বা ফিচার বা ফাংশনালিটি থাকবে সেটার আসলে যেটা আমরা পাই ওই সময় ব্রডলি আমাদের ভিশন থেকে, সেটা আমরা ইনিশিয়াল প্রোডাক্ট ব্যাকলগে লিখে ফেলি। সেটা কিন্তু পরে রোডম্যাপ এবং রিলিজ হয়, কিন্তু ইনিশিয়ালি একটা ব্যাকলগ আমরা তৈরি করে ফেলি যেটা কিক অফ মিটিং এ দেখানো হয়। এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস। হ্যাঁ, এখানে কয়টা ইটারেশন আছে ছবিটা একটু সবাই দেখেন যে প্রজেক্ট টাইমলাইন, প্রজেক্ট ইনিশিয়েশন, রিলিজ প্ল্যানিং, একটা রিলিজের মধ্যে বলেছি ইটারেশন থাকে, তাই না? মাল্টিপল ইটারেশন মিলে একটা রিলিজ হয়। তাহলে এখানে কয়টা ইটারেশন মিলে একটা রিলিজ প্ল্যান করছি আমরা? এই চারটা না, 1 2 3 4। তার আগে একটা ইটারেশন দেখাচ্ছে 0, আরেকটা ইটারেশন দিচ্ছে h, মানে নাম্বার না বলে আমরা 0 বলতেছি, আবার h বলতেছি।
তার কারণ কি? কারণ হচ্ছে এটা সব বই নাই, আসলে সব জায়গায় আলোচনা নাই, আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে এই আলোচনাটা আছে। যে অনেক সময় এটা তো আমরা বুঝতে পারছি যে অ্যাজাইলে আমরা বলতেছি যে প্রতি ইটারেশন পরে আমাদেরকে এমভিপি তৈরি করতে হবে বা ইনক্রিমেন্ট তৈরি করতে হবে যেটা ইউজেবল, হ্যাঁ, ওয়ার্কিং প্রোডাক্ট। কিন্তু এটাকে সবসময় পসিবল? হ্যাঁ, বেশিরভাগ জায়গায় কিন্তু পসিবল না। হয়তো এটা পসিবল হতে পারে সেসব জায়গায় যেখানে টিমটা অলরেডি কয়েকবার কোন প্রজেক্টে কাজ করছে অ্যাজাইল প্রজেক্টে, বা আমরা যে প্রোডাক্টটা বানাতে যাচ্ছি সেটা শুরুর দিকের ফিচারগুলো খুব ইজি বা একদম একদম ক্লিয়ারলি ডিফাইন্ড। কিন্তু বেশিরভাগ জায়গায় কি হবে, একটা ইটারেশন আসলে টিম ইউজ করে নিজেদের প্রিপারেশনের জন্য। টিমটা কেবল ফর্ম হচ্ছে, টিম এখন ঠিক মতো হয় নাই, টিম নর্মস ঠিক মতো সেট হয় নাই, তারপর আমাদের এনভায়রনমেন্ট এখন আমরা পাই নাই, সবাই সমস্ত ইকুইপমেন্ট পাই নাই, তারপর অ্যাক্সেস অথরিটি পাইনি, তারপর বসার সব অ্যারেঞ্জমেন্ট ঠিক হয় নাই। এই জন্য একটা অনেক সময় অনেক অ্যাজেন্ট টিম ইটারেশন 0 নামে একটা ইটারেশন ইউজ করে। সেটা যে একদম 2 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম হবে না, না হতে পারে 1 সপ্তাহ হতে পারে। এবং সেটা কি করে, তারা এই যে প্রিপারেশন গুলো নেয়, সেটাকে বলা হয় অনেক জায়গায় বলা হয় ইটারেশন 0। আবার খেয়াল করেন, আমরা যখন লাস্টে চলে আসছি তার মানে ইনক্রিমেন্ট তৈরি হয়ে গেছে। এখন এই ইনক্রিমেন্টটাকে প্রোডাকশনে ডিপ্লয় করার জন্য কিন্তু অনেক সময় ডাইরেক্টলি আমরা করতে পারি না, আরো কিছু প্রিপারেশন লাগে। যেমন আমরা নতুন ফিচার বানিয়েছি, তার মানে কি আমার যে অপারেশনটিকে ডেলিভারি দেবো বা কাস্টমারকে ডেলিভারি দেবো, তারা তো এখন ট্রেন আপ না। সো কি করতে হবে, আমরা হয়তো একটা এইচটাকে বলা হয় হার্ডেনিং স্টেজ, হার্ডেনিং স্পিন। এটা আবার স্টুডেন্ট ম্যানুয়ালেও আলোচনা নাই, আমি একটা অন্য বই থেকে বলছি। স্টুডেন্ট ম্যানুয়ালে শুধু 0টা আলোচনা আছে, যেটা প্রিপারেশনের জন্য আমি ইউজ করি। আবার অনেক অ্যাজাইল টিম হার্ডেনিং স্টেজ নামে একটা স্টেজ ইউজ করে, যেখানে আসলে আমরা আসলে এনভায়রনমেন্টটা তৈরি করি বা ক্যাপাসিটি বিল্ডিং করি, বা আরো যেগুলো মানে ডেলিভারি দেওয়ার জন্য যেসব প্রিপারেশন লাগবে সেটা আমরা করি, করার পরে আমরা ডেলিভারি দিই। এভাবে কিন্তু একটা রিলিজ শেষ হয়ে গেল, আবার একটা রিলিজ শুরু হবে, আর একটা রিলিজ শেষ হবে। এইভাবে অ্যাজাইল প্রজেক্ট ক্লোজ আউট হবে পরে গিয়ে। সো ছবিটা একটু এডিশনাল ফিগার, যেটা আপনাদের ইয়াতে নাই। আমি যেহেতু কিছু কিছু স্লাইড একটু চেঞ্জ করেছি, ফলে আমার একটা লেসন শেষ হলে আমি স্লাইড গুলো আপনাকে পিডিএফ বানায় আজকে শেয়ার করবো। যেমন আজকে এটা শেষ হবে, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে আর ডিসকাশন, বেশিরভাগ ডিসকাশন অ্যাজাইল নিয়ে। দেখেন, আমরা যখন প্ল্যানিং শুরু করব, আমরা ট্রেডিশনাল প্ল্যানিং করব হচ্ছে লেসন 2 থেকে। তার আগে আমরা অ্যাজাইল প্ল্যানিংটা শুরু করতেছি আর কি। কিসের? ওই যে ইটারেশন এইচ এর ইলাবোরেশন, হার্ডেনিং ওকে। হার্ডেনিং স্টেজ, ওখানে লেখা আছে ছবিটা। আচ্ছা, এরপরে আসেন আমরা ইটারেশন প্ল্যানিং। আমরা মনে হয় খুব ডিটেইল ইটারেশন প্ল্যানিং করেছি, রাইট? ওই যে আমরা বললাম যে ভিশন স্টেটমেন্ট শেষ, তারপরে শুরুর প্রোডাক্ট ব্যাকলগ তৈরি হয়ে গেছে। এখন অ্যাজাইল টিম কি করে, রোডম্যাপ তৈরি করে, রোডম্যাপের আন্ডারে রিলিজ থাকে, এবং রিলিজের আন্ডারে কি থাকে, ইটারেশন। তার মানে আমাদের ইটারেশন প্ল্যানিং শুরু হয়ে গেল। ইটারেশন প্ল্যানিং এ কি কি করতে হয়, কারণ মনে আছে ইটারেশন প্ল্যানিং এ কি কি করতে হয়? জাস্ট আমরা একটু রিকল করি। এই যে 3টা কাজ করতে হয়, দেখেন মনে আছে? গোল সেট করতে হয়, স্প্রিন্ট গোল বা ইটারেশন গোল। কি করতে চাই আমরা? অ্যাজাইল টিম কিন্তু প্রতিটা স্টেজে গোল সেট করে, কারণ আমরা টিম যাতে নিজের ইন্ডিভিজুয়াল এজেন্ডা নিয়ে না মুভ করি। আমাদের ইটারেশন গোল কি সেটা আমাদের মিট করতে হবে। তাহলে কি হবে, আমরা কাজ শেষ করে বসে থাকবো না, আমরা অন্য কিছু হেল্প করবো। তারপর হোয়াট মানে কি, ওই যে প্রোডাক্ট ব্যাকলগে থেকে কোন কোন আইটেম আমি স্প্রিন্ট ব্যাকলগে নিয়ে আসবো, কোন কোন আইটেম মনে আছে না? তখন আমরা কি তৈরি করি, স্প্রিন্ট ব্যাকলগ তৈরি করি, মানে হোয়াটটা ডিসাইড করি। আর হাউ মানে কি, এই যে গোলটা আছে এবং এই যে আইটেমস গুলো আছে, এটা ডেলিভারি দেওয়ার জন্য কি কি কাজ করতে হবে, কখন করব, কে করবে। বুঝতে পেরেছি? তাহলে এই হাউটা কে ডিসাইড করবে? হাউটা প্রোডাক্ট ওনার, হলো না তো? টিম অ্যাজাইল টিমে তো হাউ ডিসাইড করবে, আমরা কি কাজ করা হবে, কে করবে, কখন করবে, সব ডিসাইড করবে কে? টিম। আমরা আগে পড়েছি কিন্তু, একটু রিকল করেন, একটা এক্সারসাইজে করেছিলাম যে এস্টিমেট কে করবে, কাজ কে করবে, এবং আমরা বলেছি কাজের ওনার কে, কাজের ওনার অ্যাকাউন্টেবল হচ্ছে টিম। আর হোয়াট বা ভ্যালুর ওনার কে, প্রোডাক্ট ওনার, তাই না? আর ইয়া কি বলেছিলাম, স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ, সে কিসের ওনার? প্রসেস ওনার। ঠিক আছে, এই 3টা মানে যদি আমরা ব্রডলি মনে রাখতে পারি, তাহলে কিন্তু অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকবে। আমি আজকে আপনাদের সাথে একটা বই শেয়ার করবো, বইটার নাম হচ্ছে এসেনশিয়াল
স্ক্রাম, চমৎকার একটা বই। যারা স্ক্রাম নিয়ে অনেক ডিটেল জানতে চান, কিংবা ওই যে আমরা যে 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টার করলাম, 4 এবং 5 চ্যাপ্টার করলাম না অ্যাজাইল প্র্যাকটিস গাইডে, সেটার সেম অনেকগুলো টপিক নিয়ে একদম ডিটেইল আছে, প্রায় 200 পৃষ্ঠায় লেখা আছে। বইটার সাইজ প্রায় 400 মতো। হ্যাঁ, ওটা আপনাদের সাথে শেয়ার করব। ওখান থেকে যদি আপনারা চান যে আপনারা পড়বেন, হ্যাঁ, তাহলে ওটা আপনারা করতে পারেন। এই বইটা শেয়ার করবো আমি, এসেনশিয়াল স্ক্রাম। এবং এই বইটার পেজ সংখ্যা 400-450 পেজ। যারা আসলে জানতে চান স্ক্রাম নিয়ে, এবং ওই যে 4 এবং 5 চ্যাপ্টার পড়েছি, ওখানে অনেকের কনসেপ্ট একটু ইয়া থাকতে পারে। এখানে দুইটা টপিক আছে, হ্যাঁ, 2টা পার্ট আছে বইটাতে। এই বইটা আমি কেন বলছি, এই বইটা কিন্তু পিএম এর একটা রেফারেন্স, 10টা বই বলা আছে পিএমপি এক্সামের জন্য, তার মধ্যে এটা একটা, এসেনশিয়াল স্ক্রাম, হ্যাঁ, রিটেন বাই রুবেন, কেনেথ এস রুবিন। এখানে স্পেশালি 2টা সেকশন আছে, একটু লিখে রাখতে পারেন, পরে বইটা দিলে আপনারা দেখবেন। সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে পার্ট 2 আছে। পার্ট 2 এ হচ্ছে রোল নিয়ে আছে, প্রোডাক্ট ওনারের রোল কি, কে প্রোডাক্ট ওনার হতে পারে, প্রোডাক্ট ওনারের কাজ কি, তারপরে স্ক্রাম মাস্টারের কাজ কি, টিমের কাজ কি, এটা নিয়ে একটা সেকশন আছে যেখানে 3-4টা টপিক আছে। সেটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে। আর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে স্প্রিন্টিং, পার্ট 4, স্প্রিন্টিং। সেখানে ওই যে স্প্রিন্টে আমরা যে কয়েকটা কাজ করি, প্ল্যানিং করা, ইটারেশন রিভিউ করা, স্প্রিন্ট এক্সিকিউশন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। আমি কিন্তু পড়িয়েছি, এবং এখানে অনেক ছবি আমি ইউজ করছি যখন আমি অ্যাজাইল প্র্যাকটিস গাইড করাইছি আপনাদেরকে স্লাইডগুলো। সো এই 2টা সেকশন, আর শুরুর একটা সেকশন আছে, শুরুর ইন্ট্রোডাকশন সেকশনটা। এই 3টা সেকশন যদি পড়েন, কোর কনসেপ্ট নামে একটা সেকশন আছে, পার্ট 1, তাহলে মানে আপনি অনেক কনফিডেন্ট ফিল করবেন যে অ্যাজাইলে ইউ ক্যান আনসার এনি কোশ্চেন। আর যারা প্র্যাকটিক্যালি অ্যাজাইল নিয়ে কাজ করতে চান, যেমন নিশিত আমাকে বারবার প্রশ্ন করতেছিল, সো এটা আপনি হেল্প করবে অনেক। আচ্ছা, এরপরে আসি নেক্সট হচ্ছে অ্যাজাইল সেরেমনি। এই যে 3টা সেরেমনি, একটা কি স্প্রিন্ট প্ল্যানিং, তাই না, যেটা একটু আগে আলোচনা করলাম। আরেকটা কি স্প্রিন্ট, মনে আছে? টাইম বক্সটাকে আমরা স্প্রিন্ট বলি, তাই না? মনে আছে তো সব? টাইম বক্সটাকে আমরা স্প্রিন্ট বলি স্ক্রামে, আর এমনি নরমালি আমরা বলতেছিলাম ইটারেশন, টাইম বক্সটা। আর তার শুরুতে আমরা কি করি? ইটারেশন প্ল্যানিং, সেটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং, যেটা আগের স্লাইডে দেখলাম। আর তারপরে কি করি আমরা? এক্সিকিউশন শুরু হয়ে যায়। প্রতিদিন কি করি? ডেইলি স্ক্রাম করি। আর লাস্টে গিয়ে 2টা কাজ করি, একটা কি ইটারেশন রিভিউ কিংবা স্প্রিন্ট রিভিউ, আর আরেকটা কি করি? রেট্রোস্পেক্টিভ করি। এটারই কিন্তু আলোচনা এখানে আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, মানে অ্যাজাইলের যে মেইন আলোচনাটা সেটা আসলে এই সেকশনে আছে। আমরা একটু আগে স্প্রিন্ট প্ল্যানিং দেখলাম, এখানে আসলে এই যে অ্যাজাইল সেরেমনির এখানে স্ক্রামের ডেফিনিশন আছে, এটা আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, এবং স্প্রিন্ট কাকে বলে সেটা পড়াইছিলাম, এবং আপনাদেরকে মানে এটা নিয়ে 2-3টা ক্লাস নিয়েছিলাম। তো সেটা কিন্তু এখানে আছে। ফলে অ্যাজাইল প্র্যাকটিস কাটের সাথে এটাই চ্যাপ্টারটাকে মিলিয়ে পড়তে হবে। অ্যাজাইল চ্যাপ্টারের স্পেশালি চ্যাপ্টার নম্বর 5, এই যে আমরা এটা পড়েছি ডেইলি স্টার্টআপ, মনে আছে তো? 10 থেকে 15 মিনিটের বেশি হবে না, এবং 3টা এজেন্ডা নিয়ে আমরা কথা বলবো। সব জিনিস এখানে কিন্তু আলোচনা আছে, আমি আর আলোচনা করছি না, যেটা অলরেডি করছি। স্প্রিন্ট রিভিউতে আমরা প্রোডাক্ট দেখাই, প্রোডাক্টের ফিডব্যাক নেই। আর স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভে আমরা প্রসেসের ফিডব্যাক নেই, পারফরম্যান্সের ফিডব্যাক নেই, টিমের কিভাবে পারফরম্যান্স বাড়ানো যায়। ঠিক আছে, সো 2টা কিন্তু আলাদা। এটার ফোকাস কি মনে রাখতে হবে, এই একটা শব্দ মনে রাখলে আপনি অনেক কোশ্চেনের বা কনফিউশনের অ্যান্সার পাবেন। প্রোডাক্ট ফোকাস, প্রোডাক্টের রিভিউ করি আমরা, প্রোডাক্টের ফিডব্যাক নেই। আর এখানে কিন্তু প্রোডাক্ট না, এখানে কাস্টমার থাকে, কাস্টমার ইনভলভ থাকে টিমের সাথে। আর এখানে টিম শুধু কাজ করে, কাস্টমার এখানে আর থাকবে না। আর এটা আমাদের নিজেদের, আমরা এখন কি কি সমস্যা হচ্ছে আমরা নিজেদের অ্যানালাইসিস করছি, এবং এটা কাজ নিয়ে হচ্ছে প্রসেস এবং পারফরমেন্স নিয়ে, প্রসেস এন্ড টিমের পারফরমেন্স নিয়ে। সো মনে রাখি আমরা এগুলো কিন্তু খুব ডিটেইল আলোচনা করেছি। আপনারা আবার ভিডিও দেখতে পারেন, করতে পারেন। অ্যাজাইল প্র্যাকটিস গাইড বা এই সেকশনটা স্টুডেন্ট ম্যানুয়াল থেকে, কিংবা এসেনশিয়াল যেটা স্ক্রাম দেখালাম সেখান থেকেও করতে পারেন। আমার টাস্ক ফোর্স মনে আছে না? আমরা যখন অ্যাজাইলে কি করি? প্রোগ্রেস মেজার করি। অ্যাজাইলে কিন্তু প্রোগ্রেস আমরা ট্রেডিশনাল সেই স্ট্যাটাস রিপোর্ট এসব ইউজ করি না, আমরা কি ইউজ করি? একটা টাস্ক পয়েন্ট থাকে, এবং আমরা ইনফরমেশন রেডিয়েটর ইউজ করি, যেখানে সবচেয়ে কমনলি ইউজ করতে পারি আমরা টু ডু লিস্ট। আমি আপনাদের দেখিয়েছিলাম টু ডু লিস্ট, তাই না? কি কি কাজ এই ইটারেশনে করছি, এটার স্ট্যাটাস কি, কি কি এখন ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে, মানে কাজ চলতেছে,
আর কোন কোন কাজ ডান হয়ে গেছে, এরকম সিম্পলও কিন্তু অনেকে ইউজ করে, সেটাকে বলা হয় টু ডু লিস্ট। আর কানবান বোর্ডে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে আসলে প্রতিটা উপরে আবার ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট বলা থাকে যে কয়টা আইটেমের বেশি নেওয়া যাবে। তারপরে প্রসিডিউর চেকলিস্ট ইউজ করতে পারি আমরা, যে এই প্রসিডিউরটা ফলো করতে এই চেকলিস্ট আছে সবগুলো আছে কিনা, হয়েছে কিনা। আর স্ক্যাম বোর্ড ইউজ করতে পারি, স্ক্যাম বোর্ডের ছবি মনে হয় সামনে আছে এখানে, দেখি আপনার ওদের স্ক্যাম বোর্ডের ফিগার দেখেছিলাম কি, এটা কি দেখেছিলাম আগে স্ক্যাম বোর্ডের ফিগার? না ভাইয়া এটা দেখি নাই। দেখেন এটা এখানে কিন্তু স্ক্যাম বোর্ড কেন বলা হয় এটাকে, এবং মানে স্ক্যাম টিম কিন্তু যে ট্রেডিশনাল স্ট্যাটাস রিপোর্ট ইউজ করে না, যে ম্যানেজমেন্টকে 2 সপ্তাহ পরে এক্সেলে একটা রিপোর্ট দেবে, এরকম না। এটা কিন্তু অলওয়েজ ওপেন থাকে এবং কোথায় রাখা হয়, একদম সবচেয়ে ট্রাফিক যেখানে বেশি সবাই যাতে দেখতে পারে যে কি হচ্ছে প্রজেক্টে। কেন স্ক্যাম বোর্ড বলা হয়, স্ক্যামের সবকিছু এই জায়গার মধ্যে আছে, এই পুরো টেবিলটার মধ্যে স্ক্যামের সব কনসেপ্ট গুলো আছে। যেমন এটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, হ্যাঁ পুরো প্রোডাক্ট ব্যাকলগটা এখানে আছে। তারপর যখন আমরা ব্যাকলগ থেকে একটা ইটারেশন শুরু করি, এটা হচ্ছে ইটারেশন, যেটা স্পিন বোর্ড, এটা হচ্ছে স্পিন বোর্ড, তখন আমরা স্পিন ব্যাকলগ তৈরি করি এবং সেখানে আমরা এরকম টাস্ক বোর্ড ইউজ করতে পারি। আর আমরা কি করি, এই যে গোল সেট করি যে এই ইটারেশনের গোল হচ্ছে এটা, এবং আমরা ইটারেশনে কয়টা স্টোরি ডেলিভারি দেবো, 24টা। তাহলে আমাদের এটা হচ্ছে আইডিয়াল লাইন, যে আমাদের 5 দিন শেষ হয়ে গেলে এই ইটারেশনটা 1 সপ্তাহে, যদি 5 দিন শেষ হয়ে যায় তাহলে আমি 0-তে চলে যাবো। প্রতিদিন কাজ শেষ হওয়ার পর আমরা এটা ড্র করবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে কত কাজ হয়েছে। যেমন একদিন পরে কত কাজ হয়েছে, প্রায় বোধহয় 18টার মতো কাজ হয়েছে, তাহলে আমি কিন্তু এখানে চলে আসলাম। তারপর সেকেন্ড ডেতে কি হবে, সেকেন্ড ডে ডিলে স্টার্ন হবে পরে স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে এই গ্রাফটাকে আপডেট করা, এবং এটা কিন্তু ট্রান্সপারেন্ট, সবাই দেখতে পাচ্ছে যে আমরা কোথায় আছি। হ্যাঁ সেকেন্ড ডে তো যদি থার্ড ডে তো যদি আমরা এখানে থাকি, তার মানে কি আমরা কিন্তু এই 2 দিনে কোনো কাজ ডেলিভারি দিতে পারি না। ঠিক আছে, এই গ্রাফ থেকে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি যে আমাদের টিমের প্রোগ্রেসটা কি। আর ইম্পেডিমেন্ট মনে আছে, আমরা কিন্তু প্রতি ডেইলি স্ক্রামে একটা পয়েন্ট আছে যে কি কি ইম্পেডিমেন্ট আছে, সেই ইম্পেডিমেন্টের কিন্তু একটা টু ডু লিস্ট আমরা মেইনটেইন করতে পারি, যেটাকে বলে ইম্পেডিমেন্ট বোর্ড কিংবা ইম্পেডিমেন্ট লগ। আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে ইম্পেডিমেন্ট বোর্ড, অ্যাজ এ প্র্যাকটিস গেটে দেখবেন ইম্পেডিমেন্ট বোর্ড বলা আছে। তার মানে যে যে ইম্পেডিমেন্ট নিয়ে আমার কাজ করতে হবে সেগুলোকে এখানে লেখা থাকবে, টু ডু, ডুইং, ডান। এবং এটা কি থাকবে মনে রাখতে হবে, এটাও কিন্তু প্যাটোরাইজ থাকবে, সবচেয়ে যেটা ইমপ্লিমেন্ট ক্রিয়েট করতেছে সেটা টপে থাকবে এবং সেটা নিয়ে প্রজেক্ট ম্যানেজার বা স্ক্রাম মাস্টার কাজ করবে। আর রিলিজ স্ট্যান্ডার্ড মানে যে আমার পুরো 600টা আইটেম আছে এখানে সেট, হ্যাঁ সেই 600টা আইটেম ডেলিভারি দিতে আমার কয়টা রিলিজ লাগবে বা কত মাস লাগবে বা কয়টা ইটারেশন লাগবে সেটা কিন্তু এখানে বলা আছে। এবং আমরা এখন পর্যন্ত এখানে আসছি এবং আমাদের প্ল্যান ছিল এটুক করবো, কিন্তু আসলে আমরা এখন পিছিয়ে আছি। উপর দিয়ে যাওয়া মানে কি, পিছিয়ে আছি আমরা। দ্যাটস ওয়াই আমরা যখন লাইন ড্র করছি, এটা কিন্তু ডেড লাইন কি করতেছে, এক্সিট করে যাচ্ছে। তার অনেক কারণ হতে পারে, হয়তো ব্যাকলগে আইটেম বেড়ে গেছে সেই জন্য হতে পারে, কিংবা আসলে আমাদের পারফরম্যান্স খারাপ হচ্ছে। তারপরে প্রতিটা রিভিউ এর পরে যে আমরা যেসব আইটেম ফাইন্ড আউট করেছিলাম কাইজেন আইটেম, সেগুলো কিন্তু এখন লিস্টেড করা আছে এখানে। আমার টিমের ভ্যালোসিটি মনে আছে, দ্য রেট অফ কি, আমার টিম এক একটা ইটারেশনে যে পরিমাণ স্টোরি ডেলিভারি দিতে পারে সেটাকে আমার টিমের ভ্যালোসিটি বলে। তার মানে আমার টিম প্রতি সপ্তাহে কি পরিমাণ বা প্রতি ইটারেশনে কি পরিমাণ স্টোরি ডেলিভারি দিতে পেরেছে। সেইটা আমাদেরকে হেল্প করবে যখন আমরা নেক্সট ইটারেশনে প্ল্যানিং করব যে আমি কি পরিমাণ স্টোরি পয়েন্ট নেব। এটা থেকে কিন্তু বুঝতে পারবো যে আমার টিমটা, এই যে এখানে দেখেন ওয়াইডব্লিউ একটা লেখা হয়েছে, এটা আসলে একটা জায়গা থেকে ফিগারটা নিয়েছি। ওয়াইডব্লিউ মানে হচ্ছে ইয়েস্টারডেস ওয়েদার, এটা কি বুঝতে পারি আমরা? ইয়েস্টারডেস ওয়েদার মানে কি, আমরা যখন বলি যে কালকে আবহাওয়া কিরকম হবে, তাহলে আমরা সবচেয়ে রেফারেন্স কি নেই, গতকাল যা হয়েছে জেনারেলি তাই কই না, যে গতকাল তো খুব গরম ছিল, আজকে মনে হয় গরম থাকে। সো অ্যাজাইল টিমও যখন নতুন ইটারেশন প্ল্যানিং করে এবং কতগুলো স্টোরি পয়েন্ট নিবে, তখন তারা অনেক সময় আগের 3টা বা 4টা বা আগের যতগুলো ইটারেশন হয়েছে সবগুলো এভারেজটা বের করে, যে আমরা কত কি পরিমাণ স্টোরি ডেলিভারি দিতে পেরেছি লাস্ট 5টা ইটারেশনের সব যোগ করে দেখলো যে 60টা দিতে পেরেছে। তাহলে 5 দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমার প্রতি ইটারেশন আমি 12টা স্টোরি পয়েন্ট দিতে পারবো। তাহলে নতুন যখন আমি ইটারেশন বা স্টোরি প্ল্যানিং করবো, তখন আসলে আমি ইচ্ছা মতো 30-40টা আইটেম নেবো না বা স্টোরি পয়েন্ট নেবো না, আমি কি করবো এই 12টা নেব, যাতে আসলে আমরা আমাদের টার্গেটটা মিট করতে পারি। আননেসেসারি বেশি নিয়ে পরে দিতে পারলাম না, কাস্টমার আনহ্যাপি এবং আমরাও ডিমোটিভেটেড হয়ে গেলাম, সেটা যাতে না। সো দিস ইজ অ্যানাদার ইনফরমেশন রেডিয়েটর, যেটাকে বলে স্ক্যাম বোর্ড, এবং স্ক্যামের সবকিছু এখানে এই বোর্ডের মধ্যে আছে।
কনভার্ট মোড ইউজ করতে পারি। আমি এই ফিগারটা আগেও দেখাচ্ছিলাম যে কনভার্ট মোড আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এটা কেন করতেছি? এই যে ভিশন স্টেটমেন্ট তৈরি করলাম কেন? কনসেনসাস তৈরি করার জন্য, তাই না? কোলাবোরেটিভ যাতে হয়। আর কোলাবোরেশনের জন্য কিছু টুল আছে। আমরা কিন্তু এর আগে কি টুল করেছি মনে আছে? প্রায়োরিটাইজেশন টুল করেছি। কি কি ছিল কারো মনে আছে? প্রায়োরিটাইজ করার জন্য কি কি টুল ইউজ করা হয়, টেকনিক অ্যাজাইল থেকে এসেছে, গত ক্লাসে পড়েছিলাম। মানে মনে আছে মস্কো করেছিলাম, প্রোডাক্ট ব্যাকলগ, মস্কো, কানা মডেল, তারপরে 100 পয়েন্ট এস্টিমেট, 100 পয়েন্ট, রাইট? তারপর কি না রিভিউ করেছিলাম। সেগুলো ছিল কিসের? প্যাট্রোরাইজ করা। এখন আসলে আমরা আরেকটা টেকনিক শিখতেছি যেটা অ্যাজাইল ইউজ করা হয়, সেটা হচ্ছে আমরা যখন কনসেনসাস বিল্ড করতেছি, ডিসিশন মেক করতেছি, তখন আসলে আমরা কি কি টুল ইউজ করে আমরা টিমকে কনসেনসাসে নিয়ে আসতে পারি। তো সেটা করার জন্য কিছু ইন্টারেস্টিং টেকনিক ইউজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ফিস্ট অফ 5, মানে কি 5টা আঙ্গুল। আমরা কোনো একটা ব্যাপারে আমার টিমের এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট জানতে যাচ্ছি, তারা আসলে এগ্রি করে কি করে না। যদি 5টা আঙ্গুল দেখায়, আপনার স্টুডেন্ট ম্যানুয়ালে একটু দেখবেন প্রতিটা আঙ্গুল দিয়ে কি মিন করে বলা আছে। 5টা আঙ্গুল দেখে তার মানে কি, যে 5টা আঙ্গুল দেখালো সেই ব্যাপারে ফুল সাপোর্ট করতেছে। আর যে 4টা দেখালো তার কি হবে? সে আসলে 80% সাপোর্ট করতেছে। আমি এখানে একটা 5x20 দিয়ে রাখছি ইচ্ছা করে, এটা কোথাও বলা নাই যে 20%, কিন্তু আসলে এটা মানে ধরে নিতে পারেন। তার মানে আসলে 4টা মানে কি, আমি 80% সাপোর্ট দিচ্ছি। আমার ডিগ্রি অফ, আঙ্গুল দিয়ে বোঝায় ডিগ্রি অফ সাপোর্ট, ঠিক আছে? সো 4টা দিলে 80%, 3টা দিলে 60%, 2টা দিলে কি মাত্র আমি 40% এগ্রি করছি আপনার সাথে, আর 1 দিলে মাত্র 20%। আর যদি কেউ মুষ্টিবদ্ধ হাত দেখায় কি হবে? মুষ্টিবদ্ধ হলে কি হবে? 0%। সাপোর্টই দিচ্ছে না। কোনো সাপোর্ট দিচ্ছে না। এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, কথা না বলে আমরা এইভাবে ইউজ করতে পারি ডিসাইড করার সময়। সো এখানে দেখেন, আপনার মধ্যে অনেকে জানেন যে গান্ধী না, মহাত্মা গান্ধী, ওনার একটা বাণী আছে যে ইউ ক্যানট হ্যান্ডশেক উইথ ইলেন্স হ্যান্ড। মানে কারোর সাথে যদি আপনি হ্যান্ডশেক করতে চান, সে যদি হাত মুষ্টিবদ্ধ রাখে, তাহলে আপনি হ্যান্ডশেক করতে পারবেন। সো ইউ হ্যাভ টু ওপেন আপ টু হ্যান্ডশেক করার জন্য। সো কারোর সাথে যদি আপনি আসলে হ্যান্ডশেক করতে চান বা বন্ধুত্ব করতে চান, রিলেশন করতে চান, দুজনকে ওপেন আপ হতে হবে। সো এখানে দেখেন, এখানে যেটা অ্যাজ এ টিম প্র্যাকটিস করে, আপনারা একটু স্টুডেন্ট মানে আরো একটু ডিটেইল করে দেখবেন। সেখানে বলা আছে যদি কেউ বলে যে 4টা বা 5টা, হ্যাঁ তাহলে ঠিক আছে, মানে সে ডিগ্রি অফ সাপোর্টে তার ঠিক আছে। কিন্তু কেউ যদি 3টা বা 2টা বা 1টা দেখায়, তার মানে সে আসলে বেশিরভাগই তো ডিসএগ্রি করছে, স্পেশালি 2টা, 1টা কিংবা 0। তাহলে এই 3 জনের সাথে কথা বলতে হবে যে কেন তুমি ভাই ডিসএগ্রি করছো, তোমার পয়েন্টটা কি, এবং সে ডিসকাস করবে যে কেন এই জন্য আমি সে ডিসএগ্রি করছি। তারপর আবার ভোট নেওয়া হবে। চাওয়া হচ্ছে সবাই যাতে কনসেনসাস করতে পারে এবং কেউ যাতে আসলে কি হয়, মানে আনহ্যাপি না হয় যে আমার কোনো ইয়াই নিল না, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো 3, 4, 5 এর মধ্যে সবাইকে নিয়ে আসার। হ্যাঁ, আর যদি না হয় তাহলে সবার সাথে কথা বলে কিভাবে কনসেনসাসে আসা যায়, এগ্রিমেন্টে আসা যায়, সেটা দেখতে হবে। আর একটা ইউজ করা হয় রোমান ভোটিং। এখানে তো মনে হয় সবাই মুভি দেখছেন না, রোমান হলিডে, ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ, রোমান্টিক মুভিজ দেখছেন তো না? নায়িকা কে? নায়িকা কে? নায়িকা কে? হ্যাঁ, নায়িকা অড্রে হেপবার্ন না? মানে হেপবার্ন না। হ্যাঁ, অড্রে হেপবার্ন। অড্রে হেপবার্ন মানে লেজেন্ডারি। ওকে। সো রোমান ভোটিং মানে থামস আপ আমরা ইউজ করি। সবাই কি এগ্রি করছে? আমরা বলি না ওকে ডান। থামস আপ মানে ওকে, হ্যাঁ, আর থামস ডাউন মানে ডিসএগ্রি। হ্যাঁ, আর যদি সাইড ওয়াইজ হয় তার মানে কি নিরপেক্ষ, আমি নিউট্রাল, আমি কোনো দিকেই নাই। সো এইভাবে কিন্তু আমরা অনেক সময় ভোট নিতে পারি, ঠিক আছে? টেকনিকগুলো জানি, এগুলো আসলে যে ইউজ করতে হবে আপনাকে এরকম না, জাস্ট টেকনিকগুলো জানা, কারণ পরীক্ষার প্রশ্ন আসবে। আর পোলিং মানে ভোট নেওয়া, এই যে যেটা আমাদের ভোট নিয়ে আমরা পোলিং, তাই না? পোলিং নেই না? ভোট নিয়ে আমরা দেখি সবার ধরনের একটা করে ভোট। এখন আমরা কোনো একটা টপিক নিচ্ছি, সবার কাছে ভোট দিলাম, আর 5 জন একটাতে ভোট দিল আর 3 জন একটাতে ভোট দিল, তাহলে হয়তো আমরা 5 জন যেটাতে ভোট দিয়েছে সেটাতে আমরা সিলেক্ট করব। ডট ভোটিং একটা ইন্টারেস্টিং টুল, অ্যাজ এল টিম প্র্যাকটিস করে। আপনারা পোস্ট-ইট নোট ইউজ করছেন না? বিভিন্ন কালারের পোস্ট-ইট নোট, ইয়েলো কালার, গ্রিন কালার, রেড কালার আছে না? পোস্ট-ইট নোট পাওয়া যায়।
ইউজ করছেন? হ্যাঁ, জি যে ভাইয়া, ওই যে post-it, হ্যাঁ। পেজ সেপারেটর হিসেবে, হ্যাঁ। পেজ সেপারেটর হিসেবে বা একটা পয়েন্ট লিখে রাখতেছেন। অনেকে দেখছি ল্যাপটপে বা পিসিতে লিখে রাখে কি কি পয়েন্ট আমার ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টিকি নোটস বলি আমরা, পোস্ট-ইট নোট কিংবা স্টিকি নোট। সো এইটারে কিন্তু বাংলাদেশে আসলে আমরা এত কালারফুল তো ইউজ করি না, বা এই পোস্ট-ইট নোটে কিন্তু দাম অনেক বেশি, তাই না? স্টিকি নোট আমার মনে হয় খুব অল্প, দাম অনেক বেশি। বাইরে কিন্তু এটা খুব ইউজ করা হয়, হ্যাঁ, বড় বড় সাইজের, এবং ওইরকম সার্কেল টাইপের কিন্তু স্টিকি নোট পাওয়া যায়, এরকম গোল সার্কেল টাইপের, এবং বিভিন্ন কালারের পাওয়া যায়। তো সবাইকে আসলে বিভিন্ন কালারের স্টিকি নোট দেওয়া হয়, এবং তাকে কোন একটা আইটেমে, যে আমরা দুইটা আইটেমে রিসার্চ করছি, বলা হয় যে তোমরা ডট ভোটিং দাও। তাহলে যার কাছে লাল কালার আছে সে এখানে লাল ভোট দিল, ঠিক আছে? তারপর যার কাছে হ্যাঁ গ্রিন আছে সে গ্রিন দিল, আবার যার কাছে পিঙ্ক আছে সে পিঙ্ক দিল, ঠিক আছে? আর একজন ইয়েলো আছে সে ইয়েলো ভোট দিল। এখানে আমি 4টা ভোট পেলাম। আর বাকি যে দিছিলাম টিমকে, হ্যাঁ, তারা কেউ হয়তো এখানে একটা ভোট দিছে, আর বিভিন্ন কালার কোড দিয়ে ব্ল্যাক দিয়ে একটা ভোট দিয়েছে, ঠিক আছে? তার মানে কোথায় বেশি ভোট পেলাম? এখানে বেশি ভোট পেলাম। সো যদি আমরা ডট ভোটিং টেকনিক ইউজ করি, যেখানে সবচেয়ে বেশি ডট পাবো যে আইটেমটাতে, আপনারা একটু ইন্টারনেট সার্চ দিলে দেখবেন যে অনেক দেখবেন পোস্ট-ইট ফিগার ড্র করা আছে, এবং নিচে দেখবেন ডট 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 আছে। সেটা কিন্তু ডট ভোটিং এর ফল। এটা দিয়ে কিন্তু অনেক সময় আমরা ডিসিশনে পৌঁছি যে কোনটা আসলে আমরা ডিসাইড করি। এবং আমরা যে পোস্ট-ইট নোট ইউজ করলাম বা স্টিকি নোট, সেটা ইউজ না করে আমরা ইউজ করতে পারি। আমরা সবার জন্য আলাদা কলম ইউজ করতে পারি, সাইন পেন ইউজ করতে পারি, যেরকম, তাই না? কালো পেন, রেড পেন, গ্রিন পেন, ব্লু পেন, ওখানে গিয়ে আমি জাস্ট ড্র করে দিলাম। এটা কিন্তু ইউজ করা হচ্ছে অ্যাজাইল টিম থেকে, যেগুলো আসছে। আর প্রেডিক্টিভ অ্যাপ্রোচে আমরা আরো কিছু টেকনিক শিখবো, সেটা সামনে আমরা দেখবো। সেটা যেটা ইউজ হয় সেটা 4টা টেকনিক আছে, আমরা পড়বো পরে। ইউনিয়নিটি, তারপর হচ্ছে প্লুরালিটি, মেজরিটি, এরকম ইউজ করা হয়, পরে সামনে আসবে। হ্যালো, হ্যাঁ, সেটা আমরা এই টেকনিকগুলো আমরা মানে প্রজেক্টে কোন সময় ইউজ করতেছি? যে কোনো সময় যখনই কোনো ডিসিশন নিয়ে আলোচনা করতেছে সবাই মিলে ডিসিশনের ব্যাপারে, তখন আপনারা এটা করবেন আর কি। যে কোনো সময়। আপনারা হ্যাঁ, মুখে কথা না বলে হাতে করলে না। এটা একটু ফান গেমিং হলো, ইন্টারেস্টিং হলো, এই জন্য হয়তো আমরা এটা কখনোই ইউজ করবো না, কিন্তু জানা দরকার। আচ্ছা, আমরা মানে টাইম আউট হয়ে যাচ্ছে না? টাইম আউট হয়ে যাচ্ছে। অ্যাজাইলে মনে হচ্ছে আমরা এস্টিমেশন কিভাবে করি, রিলেটিভ এস্টিমেশন, তাই না? এবং আমরা পুতুলের একটা দেখেছিলাম না? আমরা কি দেখেছিলাম ডল দিয়ে আমরা এস্টিমেট করে দেখেছিলাম না, যে কিভাবে আসলে আমরা কম্পেয়ার সাইজ, হ্যাঁ, সাইজ মেজার তুলনা। হ্যাঁ, ওখানে আমরা বলেছিলাম যে আমরা আসলে ফিবোনাচি নাম্বার ইউজ করি, আমার টি-শার্ট সাইজিং ইউজ করি, এবং আমরা হ্যাঁ এই যে কার্ড ইউজ করি। হ্যাঁ, কার্ডের মধ্যে আসলে ফিবোনাচি নাম্বারটা লেখা থাকে। আপনাদেরকে আমি কি একটা দিয়েছি, মোবাইল অ্যাপ ডাউনলোড করতে বলেছিলাম, মোবাইল অ্যাপ? না ভাইয়া, মোবাইল অ্যাপ। আচ্ছা, আমি তাহলে আপনাদের আজকে ক্লাস শেষে মোবাইল অ্যাপের একটা লিংক দেবো, আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। প্ল্যানিং পোকার গেম খেলার জন্য একটা আছে আর কি, অনেক আছে, অনেক অ্যাপ্লিকেশন ফ্রি আছে। আমি একটা অ্যাপ্লিকেশন দেবো, সেটা আপনি ইনস্টল করবেন। নেক্সট ক্লাসে আমি বলবো যে এটা আসলে ব্যাখ্যা কি, মানে এটা দিয়ে কি বুঝায় এবং কিভাবে এটা গেমটা খেলা হয়। সো আমরা যখন আসলে কি করি, যখন আসলে এস্টিমেট করি প্রতিটা আইটেম নিয়ে প্রোডাক্ট ব্যাকলগে, মনে আছে প্রোডাক্ট ব্যাকলগে কিন্তু আমরা দুইটা কাজ করি, তাই না? আমি কিন্তু পড়িয়েছি আপনাদের। প্রোডাক্ট ব্যাকলগে কি করি আমরা, যত নিচের দিকে থাকে তত বড় সাইজ থাকে না, আর যত উপরের দিকে থাকে তত কি থাকে, স্মলার সাইজ থাকে। এবং প্রতিটা আইটেমের সাথে কিন্তু আমরা সাইজও লিখে রাখি, এটা কত স্ট্রিপ পয়েন্ট লাগবে, এটা কি 3, এটা কি 5, এটা কি 8, 13, এরকম লেখা থাকে। এই যে সাইজিংটা আমরা করতেছি স্ট্রিপ পয়েন্ট ইউজ করে, সেটা আসলে যে টেকনিকে করা হয় সেটাকে বলা হয় প্ল্যানিং পোকার গেম। এটা গেম খেলে করা হয়, ঠিক আছে? এবং গেম খেলে এই যে স্টোরি পয়েন্ট হিসেবে আমরা ইউজ করি ফিবোনাচি নাম্বার, এই যে ফিবোনাচি সিরিজ 0, 1, 2, 3, 5, 8, মানে একটার সাথে একটা যোগ করে পরের নাম্বারটা বের করা হয়। সো আমরা একটা ভিডিও দেখি, আমরা ভিডিও দেখার পরে আমরা ক্লোজ করব। সো ভিডিওটা দেখি যে প্ল্যানিং পোকার দিয়ে কিভাবে আসলে প্রোডাক্ট ব্যাকলগে একটা আইটেমের সাইজ এস্টিমেট করা হয় স্টোরি পয়েন্ট। লেটস সি, এটাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞাসা করবেন। Welcome to the Project Management Institute's Spotlight Series.
series. Let's shine a spotlight on planning poker. Gathering reliable and workable estimates for agile tasks and user stories can be difficult. The more familiarity they have with the work, the easier it is for the development team to estimate. Likewise, the familiarity amongst the team members helps them to provide accurate estimates. The longer a team is together, the better they can make use of their velocity and collective strengths. Nevertheless, estimates are still guesses, and you and your team will need to make educated guesses. You can use planning poker to facilitate the estimation process and add a little fun to the event. You begin by handing everyone a set of cards made from note cards or thick cardstock. You must write numbers on the cards or have each person create their own set of cards. Using a marker or pen, each card must get one unique number. The numbers depend on you and the size of your product backlog items. Typically, teams use the Fibonacci sequence, also known as the golden ratio. The Fibonacci sequence provides a good set of numbers to work with and fits most agile project needs. Now each person on your team has cards reading 1, 2, 3, 5, 8, and 13. Each person should make 2 more cards, 0 and 100. You'll see why in a second. Once every person has their card set, they can place their cards in their hands, present a backlog item to the team, and have the team discuss its contents, purpose, and any relevant information to remind the team what the item is about. Next, ask everyone to think about how many story points, or hours if you prefer, the item should get. Have every person select one card from their hand to represent the number of points they think the item will take to complete and place it face down in front of them on the table. Once everyone has put down their cards, have them flip over their cards at the same time to view the results. In this example, all participants have picked either the 3 or 5 card, so there is a general consensus among the team as to how long or how much effort the item should take to complete. Since we are pretty much all in general agreement of that item, let's move on to another item and repeat the process. This time we have a variety of cards, meaning that there is not much clarity as to what this item entails. What we get next is the most important part of planning poker, the discussion. The team discusses why they each chose the card they did. You can start with the outliers, if you want, to help the discussions bring out the risks, both positive and negative, about the item and the work it requires. After sufficient discussion, you can ask everyone to play again. They can pick the same card, or based on what they have heard and considered, they can select a different card. And remember those 0 and 100 cards you made? They can be played at any time. The 0 signals the team that there is not enough information to make the decision. The 100 signals that there is a lot more work or complexity involved that is not being considered. And remember, it is the discussion that is the most important and valuable part of planning poker. And that's how to get estimates and discussion going about those estimates in a fun, eventful way. Thanks for using the PMI's ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি কিভাবে অ্যাজাইল টিম স্টোরি পয়েন্ট প্ল্যানিং পেপার গেম খেলে করে। ভিডিওটা বেশ সুন্দর ছিল আর কি। কারো কোনো কনফিউশন আছে? পরীক্ষাটা আসবে না যে কিভাবে গেম খেলতে হয়, এখানে বুঝতে পারলাম গেমের মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? ফিবোনাচি নাম্বার নাকি কি? ফান করা, তারপর ভাইয়া 0 এবং 100 এর যে ইমপ্যাক্টটা। হ্যাঁ, না আসলটা কি? আসল কি? একটু ডিসকাস করবেন, একটু ডিসকাস করবেন। টিমের মধ্যে ডিসকাশন করা। হ্যাঁ, ডিসকাশন যত হবে তত কি হবে, আমরা বুঝতে পারবো যে আইটেমটা আসলে কি। হ্যাঁ, প্রোডাক্ট কমার্শিয়াল ডিসকাস করা আমার ক্লারিফাই হয় নাই, হ্যাঁ, তখন আমি বারবার কোশ্চেন করবো, টিমের মধ্যে বার্গেনিং হবে, আলোচনা হবে, তো তখন কিন্তু কি হবে, আমরা ধীরে ধীরে কিন্তু ভালো বেটার আন্ডারস্ট্যান্ডিং এ যাবো। সো এই ডিসকাশনটা কিন্তু প্ল্যানিং প্রকারের মেইন উদ্দেশ্য, একটু মনে রাখি। এখানে অনেক সুন্দর সুন্দর ফান জিনিস আছে, কিন্তু মেইন হচ্ছে টিমের মধ্যে, প্রোডাক্ট ওনারের মধ্যে, কাস্টমারে কিন্তু থাকতে পারে, এস্টিমেট করবে টিম। হ্যাঁ, এই যে কার্ড কিন্তু টিম ইয়ে করবে, অন্যরা শুধু ফ্যাসিলিটি হিসেবে কাজ করবে। সো ডিসকাশনটা মেইন, যা ডিসকাস করে আমরা মানে যে
এস্টিমেটটা করছি, মনে আছে কি বলছিল, সবই গেজ এস্টিমেট, কিন্তু আমরা যাতে এডুকেটেড এস্টিমেট করতে পারি, তাই না, এডুকেটেড গেস করতে পারি। সো দ্যাটস ওয়াই ডিসকাশন ইজ দ্য মেইন পয়েন্ট, কিন্তু প্ল্যানিং প্রকার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা সেট করি যে প্রতিটা আইটেমের সাইজ কত, স্টোরি পয়েন্ট। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? আমরা ক্লাস এখানে শেষ করবো, মনে কয়েকটা স্লাইড বাকি থাকলো, সেটা আমরা নেক্সট ক্লাসে শেষ করতে পারবো। এই ভিডিওটা নিয়ে আরেকবার একটু ডিসকাস করবেন ভিডিও। ভিডিওটা আসলে দেখেন, আমরা প্ল্যানিং ওটা বুঝতে পারলাম কিনা, মানে আমাদের প্রোডাক্ট ব্যাকলগে অনেক আইটেম আছে। কি করা হয়, প্রোডাক্ট ওনার সেই একটা আইটেম নিয়ে বলে যে আমার হচ্ছে এইটা ফিচার, এটা আমি চাচ্ছি, এটা হবে এখানে, এটা চাই আমি। এখন ওই আইটেমটা পরে টিম এখন এস্টিমেট করে যে আসলে এটা করতে কত সাইজ লাগবে। এই সাইজ যখন এস্টিমেট করে তখন 3-4টা জিনিস কনসিডার করে। সাইজটা কত সাইজ হবে, ছোট না বড় না মানে মিডিয়াম হবে, এটা বের করার জন্য 3-4টা জিনিস ইউজ করা হয়। একটা হচ্ছে যে কাজটা করতে কি পরিমাণ লেভেল অফ এফোর্ট লাগবে, হ্যাঁ, কি পরিমাণ এফোর্ট লাগবে। 2 নম্বর হচ্ছে এই কাজটার সাথে কি কি রিস্ক আছে, এবং এই কাজটার মধ্যে কোনো পিটফল আছে কিনা বা কমপ্লেক্সিটি আছে কিনা। তাহলে কি কি দেখি, কমপ্লেক্সিটি কাজটার, এফোর্ট কিরকম লাগবে, এবং কোনো রিস্ক অথবা পিটফল আছে কিনা। এই 3-4টা জিনিস কনসিডার করে আমরা টিম ডিসাইড করে যে কি পরিমাণ স্টোরি পয়েন্ট লাগবে। এখন আমরা কিন্তু বলেছি অ্যাজেলে সবসময় কনসেনসাসে বুঝতে হবে, সবাই মিলে যদি ডিসাইড করি। সেই জন্য কি করা হয়, সবার হাতে কার্ড থাকে, বা আমরা গত ক্লাসে মোবাইল টিয়াও দেখবো যে মোবাইলেও কিন্তু করা যায়। সবার কাছে যে ফিবোনাচি নাম্বার লেখা থাকে, এবং সবার কাছে এক সেট কার্ড থাকে, ওই 0 থেকে 1 পর্যন্ত 100 পর্যন্ত, ঠিক আছে, ওই যোগ করে করে যেভাবে হয় আর কি। এখন একটা আইটেম যখন প্রোডাক্ট আনার দেখালো, দেখার পরে টিমকে বলা হয় তোমরা বলো যে কত এস্টিমেট লাগবে। এখন এর মধ্যে টিমের যদি কোশ্চেন থাকে, তাহলে সেই কোশ্চেনগুলো তারা জিজ্ঞাসা করে ক্লিয়ার হয় না এস্টিমেট করার আগে। এনি কনফিউশন, এনি কোশ্চেন্স ক্লিয়ার হওয়ার পরে টিম কি করে, সবাই নিজেরা অ্যাজুম করে যে আমি, কেউ বলবে 5, কেউ বলবে 3, কেউ বলবে 8, কেউ বলবে 13, যে যেরকম বুঝতে পেরেছে। বলার পরে যখন প্রোডাক্ট আনার বলবে এখন তোমরা এস্টিমেট দেখাও, তখন সবাই দেখাবে, তার আগে কিন্তু কেউ শো করবে না, তখন সবাই একসাথে শো করবে। যদি আগে কেউ দেখায় ফেলে, তাতে আমি ওটা দ্বারা কি হয়ে যাবো, হ্যাঁ, মানে আমি কিন্তু কি হবো, ওটাকে ইনফ্লুয়েন্স হয়ে যাবে। এই জন্য সবাই একসাথে দেখাবে। এখন দেখায় দেখলাম কেউ বলেছে 3, কেউ বলেছে 5, কেউ বলেছে 8, কেউ 13, আর 5 জন ধরেন, আর কেউ বলেছে একদম 34। তার মানে কি কনসেনসাসে বুঝতে পারছি, সবাই কিন্তু ডিসক্রিট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা বলবো যে যে সবচেয়ে হাইয়েস্ট বলছে, আউটলায়ার বলছে একটা শব্দ। আপনার বই পড়ছেন, আউটলায়ার একটা বই আছে, পড়ছেন, চমৎকার বই একটা, মানে কত পড়েছেন, গ্ল্যাডওয়েলের বই। সো যাই হোক, আউটলায়ার মানে যে সবচেয়ে বেশি বললো, একদম টপে বলেছে, সে আসলে কেন বললো এটা। আবার যে সবচেয়ে কম বলছে, এই দুজনের কাছে শোনা হয় যে কেন তুমি বেশি বললা, তুমি কেন কম বললো। সো দুজনের কিন্তু নিশ্চয়ই কোনো লজিক ছিল, এমনি তার করে নাই। সেই লজিক করে সে ডিসকাস করবে, এবং তখন টিমও ঘরে পার্টিসিপেট করতে পারে যে আসলে কেন, হ্যাঁ, তখন টিমের কিন্তু এই ডিসকাশন শোনার পরে টিমের কিন্তু ধারণা চেঞ্জ হয়ে যেতে পারে, এবং তাদের আরো নতুন কোশ্চেন আসতে পারে মনে, যেটা আবার প্রোডাক্ট ওনারকে বা কাস্টমারকে জিজ্ঞাসা করবে। করার পরে কিন্তু এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে এখন আমাদের কি ধরনের এস্টিমেট করা দরকার। এখন আবার সেকেন্ড রাউন্ড অফ গেম খেলা হবে, খেলে আবার এস্টিমেট করা হবে। এস্টিমেট করে যদি দেখি যে আমরা এখন মোটামুটি সবাই ধরেন 5 বলেছে, তার মানে কি আমরা সবাই কনসেনসাসে বুঝছি, তাহলে আর দরকার নেই, আইটেমের সাইজ কত, 5। এখন ধরেন সেকেন্ড গেম খেলার পরও কনসেনসাসে বুঝতে পারিনি, কেউ বলছে 3, কেউ বলছে 5, আর বাকি ধরেন 2 জন বলছে 8, আর একজন বলছে 30। তাহলে কি করবো, আবার ডিসকাস করতে পারি, আবার গেমটা খেলতে পারি। কিন্তু এইভাবে 3 বা 4 বার এতবার খেলার মানে বলা হয় না, বলা হয় যে 2 বার বা 3 বার খেলেন, খেলার পরেও যদি আমরা কনসেনসাসে পৌঁছতে না পারি, তাহলে আমরা 2টা মানে যে কোনো রুল অ্যাপ্লাই করতে পারি। যেমন যে সব নিতে পারে, সবচেয়ে হাইয়েস্ট যেটা হচ্ছে 3 বা 4টা গেম খেলার পরে, সেই হাইয়েস্টে আমাদের সাইজ হিসেবে আমরা নিয়ে নিতে পারি। এটা একটা রুল হতে পারে, এটা আপনাদের ডিসিশন, এটা টিম টু ভেরি করবে। বা আরেকটা হতে পারে যে আমাদের যে পয়েন্টগুলো পেলাম, 5 জনের মধ্যে একজন বলছে 3, 2 জন বলছে 5, আর 2 জন বলছে 8, তাহলে এই 2 সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করে যেটা হয়, সেই এভারেজ পয়েন্টটাই হচ্ছে এস্টিমেট, স্টোরি পয়েন্ট, সেই আইটেমটা যোগ। এইভাবে সেকেন্ডের পরেই, এটা আসলে আপনার 3-4টায় লেখা থাকবে, যে 3-4টা আমরা লিখি না, ওখানে কিন্তু লেখা থাকবে প্ল্যানিং প্রকারে কয়বার আমরা গেমটা খেলবো, 1 বার, 2 বার নাকি 3 বার। তারপরে আমরা কিভাবে 3 বারে যদি কনসেনসাসে বুঝতে না পারি, তাহলে আমরা কোন ওয়েতে যাব, সবচেয়ে হাইয়েস্টটা নেব, নাকি সবচেয়ে লোয়েস্টটা নেব, নাকি সবচেয়ে মিডলটা নেব, নাকি সব যোগ করে এভারেজ করব।
তখন আপনি সেই অনুযায়ী এটাকে সলভ করবেন, তারপরে নেক্সট আইটেম নিয়ে আবার এস্টিমেশন শুরু করবেন। এইভাবে সমস্ত আইটেম এস্টিমেট। বুঝতে পেরেছি? জি, থ্যাংক ইউ। একটা ছিল ইটারেশন হার্ডেনিং। হ্যাঁ, হার্ডেনিং মানে হচ্ছে যে আমাদের ইটারেশনে তো লাস্ট ইটারেশনে কি করবো আমরা, প্রতিটা ইটারেশনে ইনক্রিমেন্ট তৈরি হবে, কিন্তু ইনক্রিমেন্ট তৈরি হতে হতে আমরা যখন রিলিজ দেবো, রিলিজ মানে কি চাঙ্ক অফ ইনক্রিমেন্টস না একসাথে আমরা রিলিজ করবো। তার মানে তার আগে অনেক প্রিপারেশন লাগতে পারে আমার, হয়তো টিম রেডি না, এনভায়রনমেন্ট রেডি না, ডাটা সেন্টার রেডি না। তখন কি করি আমরা, একদম 4 নম্বর ইটারেশনে যে একদম কি হ্যাঁ প্রোডাকশনে রিলিজ করবো এরকম হবে না। আমরা কি করবো, প্রিপারেশনের জন্য হয়তো একটা ইটারেশন রাখবো, যে এই সমস্ত প্রিপারেটরি কাজগুলো করবো। ইনক্রিমেন্ট তৈরি আছে কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য কিছু প্রিপারেটরি কাজ করতে পারে, সেটাকে বলা হচ্ছে হার্ডেনিং। এই টার্মটা আমরা অনেকে আইটিতে ইউজ করি, হার্ডেনিং করা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন্স? থ্যাংক ইউ। আচ্ছা, না থাকলে আমাদের অফিসিয়ালি ক্লাস শেষ। সো আমি কিছুক্ষণ আছি আর অফিসিয়ালি ক্লাস শেষ। রেজা ভাই, ওই যে তবে কি আপনার প্রেজেন্টেশন গুলা মানে যে পর্যন্ত আছে সব শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সেটা আপনাদের শেয়ার করে দেবো। থ্যাংক ঠিক ইউ। আছে, আর কেউ ভুলে গেলে একটু হোয়াটসঅ্যাপে নোটিশ দিয়ে দিন, মানে জাস্ট একটু ইয়ে করে ঠিক আছে। মনে করে। রেজা, জি ম্যাম। ওই যে দোয়া করো, কালকে 8টায় ভর্তি করবো আর কি, মেয়ের 11টায় অপারেশন। আমি হসপিটাল থেকে এসেই তোমার এখানে জয়েন করলাম, ওর অ্যানেস্থেসিয়াটা চেক করাইছি, তো দোয়া করবা আর কি। ইনশাআল্লাহ ভাই। এই আর কি তোমার কাছে। হ্যাঁ, আমরা সবাই দোয়া করি মেয়ের জন্য। হ্যাঁ, কিক অফ মিটিং যেটা, এটা কখন হবে? এটা কি প্ল্যানিং স্টেজে নাকি এক্সিকিউটিং স্টেজে? এটা আসলে দুইটা, এখানে আসলে 3টা আইডিয়া আছে, যেটা ইয়াতে পিএম বকে লেখা আছে। সো এখানে কিন্তু একটু ডিফারেন্ট আইডিয়া ইউজ করলো, সেটা হচ্ছে যে যখন আমরা প্রজেক্ট চার্টার তৈরি হবে এবং প্ল্যানিংটা মানে শুরু করতে যাব, তার আগে আমাদের ভিশন স্টেটমেন্ট এবং চার্টারটার আইটেমস গুলো নিয়ে ফাইনালাইজ করার জন্য আমরা কিক অফ মিটিং করব। সো এটা মিটিং করতে পারি। কিক অফ মিটিং এর সময় তো টিম রেডি না, টিম যদি রেডি করতে হয়, অ্যাকোয়ার রিসোর্স হচ্ছে আপনার এক্সিকিউটিং স্টেজ। সো এটা হয়তো ইনিশিয়াল একটা কিক অফ মিটিং হতে পারে, মানে কিক অফ মিটিং যদি শব্দটা হচ্ছে একবারই হবে এরকম না। আপনি হয়তো এটা ছোট করলাম, যেহেতু এখন ছোট একটা টিম আছে, এটা নিয়ে জাস্ট ভিশনটা তৈরি করলাম। এরপরে তো আরেকটা যখন সব টিম রেডি হবে তখন ওরা বড় করে কিক অফ মিটিং করবে। আর পিএম বকে বলা আছে যে আসলে প্ল্যানিং শেষ করার পরে মোটামুটি হাই লেভেল যখন প্ল্যানিং শেষ হবে তখন আসলে কিক অফ মিটিং করতে বলা হয়েছে পিএম বকে। আর বড় প্রজেক্টে বলা হয়েছে যে প্রতিটা ফেজের শুরুতে একটা কিক অফ মিটিং করতে হবে, আর ছোট প্রজেক্টে হয়তো একটা কিক অফ মিটিং এ যথেষ্ট। এটার জন্য একটু পিএম বকে চ্যাপ্টার নম্বর 4-এ কিক অফ মিটিং দিয়ে সার্চ দিলে পাবেন, দেখবেন যে 3টা সময় করতে অ্যাডভাইস করছে পিএম এ। আচ্ছা রেজা, ওই যে এক্সপি মেটাফোর, এটা জানি কিসের জন্য বলছিলে, আমি তখন একটু এমনিতেও মেন্টালি একটু ইয়ে আছি। হ্যাঁ, মেটাফর মানে আসলে ওই যে যখন আমরা বিজনেস টিম, কোড টিম, টেকনিক্যাল টিম একসাথে কথা বলছি বা কাজ করতেছি ভিজুয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য, তখন আসলে আমরা যদি খুবই হাইফাই টেকনিক্যাল কথা বলতে থাকি যে এটা ব্লকচেইনে করতে হবে, তারপরে এটাতে এআই ইউজ করতে হবে, তো সবাই তো আসলে অ্যালাইন না। আমরা এমন কিছু কথা বলবো যাতে সবাই আসলে বুঝতে পারে, সিম্বল ইউজ করে বা উপমা দিয়ে, এক্সাম্পল দিয়ে সহজভাবে বলবো আর কি, যাতে সবাই বুঝতে পারে। মানে সহজবোধ্য জিনিস। হ্যাঁ, মানে সবার জন্য যাতে ল্যাঙ্গুয়েজটা ইজি হয়। আর তুমি আরেকটা জিনিস এক্সপ্লেন করছিলে, কোথায় জানি, হোয়াই, হোয়াট, হাউ। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু আমি তখন একটু ছিলাম, বলো। হোয়াই মানে হচ্ছে যে আমরা যখন ইটারেশন প্ল্যানিং করি তখন আসলে আমরা হোয়াই সেট করি যে আমাদের এই ইটারেশনের বা স্প্রিন্টের গোল, সেটা হচ্ছে হোয়াই। আর হোয়াট মানে কোন কোন আইটেম আমরা ইটারেশন ডেলিভারি দেবো, সেটা আমরা প্রোডাক্ট ব্যাকলগ থেকে নিয়ে স্প্রিন্ট ব্যাকলগে নিয়ে আসি, সেটা হচ্ছে হোয়াট। এটা হলো ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ, ইটারেশন প্ল্যানিংটা হলো হোয়াই, আর ইটারেশন ডেলিভারিটা হলো হোয়াট। না না, মানে স্প্রিন্ট প্ল্যানিং এ আসলে 3টা মেইন কাজ করা হয় স্প্রিন্ট প্ল্যানিং এর সময়। একটা হচ্ছে স্প্রিন্টের গোল সেট করা হয়, সেটা হচ্ছে হোয়াই, কেন আমরা এটা সেটা করবো। আর হোয়াট মানে এই ইটারেশনে কি কি আইটেম ডেলিভারি দেবো, সেটা প্রোডাক্ট ব্যাকলগ থেকে নিয়ে ইটারেশন ব্যাকলগে নিয়ে আসা হয়।
আর 3 নম্বর হচ্ছে হাউ, কিভাবে আইটেমগুলো ডেলিভারি দেবো সেটি ডিসাইড করবে টিম। কিভাবে আইটেম ডেলিভারি দিব, হ্যাঁ, কিভাবে আইটেম ডেলিভারি দেবো, কি কি কাজ করবে আসলে এটা কি টিম করবে? টিম করবে। এটা কি কি কাজ করবে, কে করবে, কখন করবে, সব টিম ডিসাইড করবে। যেহেতু টিমটা সেলফ অর্গানাইজিং, সেলফ ম্যানেজিং, অ্যাজাইল টিমের ক্ষেত্রে বলতেছেন। Thank you. এখানে রেসপন্সিবিলিটি বলছিলেন জানো, হোয়াট হচ্ছে প্রোডাক্ট ওনারের। এখানে সেটা না, এখানে আসলে ওভারঅল ইয়াতে, এখানে হোয়াট মানে সবাই মিলে করবে এই গোল, ইটারেশনের গোল সেটটা সবাই মিলে করবে। আর এমনি প্রজেক্টের হোয়াটের ওনার হচ্ছে প্রোডাক্ট ওনার প্রজেক্টের। হ্যাঁ হ্যাঁ, আর হোয়াইটটা ওয়াই, হ্যাঁ ওয়াই এর প্রোডাক্ট ওনার, ওয়াই হোয়াট দুইটারই প্রোডাক্ট ওনার পুরো প্রজেক্ট যদি আমরা বলি। আর হাউ হাউ তো হচ্ছে টিম, আর প্রসেস হচ্ছে অ্যাজাইল কোচ বা প্রজেক্ট ম্যানেজার কিংবা স্ক্রাম মাস্টার। এগুলো দেখবে অ্যাজাইল প্র্যাকটিস গুলো আমি যখন পড়েছি সবগুলোতে প্রতিটা রোলের এগেইনস্টে বলা আছে। হাউটা এখানে প্রসেসের মধ্যে পড়ে না? হাউ না না না, এটা এটা এই হাউ বলতে টিম কিভাবে কাজ করবে সেটা বোঝাচ্ছে, কোন প্রসেসে সেটা না। প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রসেসের ওনার হচ্ছে অ্যাজাইল কোচ, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসের। আর আমার টিম কিভাবে কোডিং করবে, কিভাবে আর্কিটেকচার ডিজাইন করবে, কিভাবে ইউআই ডিজাইন করবে, সেই সমস্ত অ্যাক্টিভিটি প্রসেস সবগুলো দায়িত্ব টিম। কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসের দায়িত্ব হচ্ছে অ্যাজাইল কোচের। দুটো আলাদা জিনিস। ঠিক আছে না? তাহলে আজকে ক্লোজ করি। থ্যাংক ইউ সবাইকে। So